স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে নানান কারণে একটি ঐতিহাসিক দিন। বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিংস পার্টি। এবং আপনারা অনেকেই জানেন কিংস পার্টি মানে কি, যারা যারা শাসন ক্ষমতায় থাকে তাদের সরাসরি তত্ত্বাবধানে, তাদের পৃষ্ঠপোষকতায় যখন কোনো রাজনৈতিক দল গঠিত হয়, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সাধারণত তাদেরকে কিংস পার্টি বলা হয় সমালোচনা করে। সেরকমই একটি বলা হয়ে থাকে যে ডক্টর ইউনূস 2007 সালে যে রাজনৈতিক দল গঠনের স্বপ্ন দেখেছিলেন, আজকে 2025-এ এসে তার বাস্তবায়ন হতে যাচ্ছে বা হচ্ছে। আমরা জানি যে নানান ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হতে যাচ্ছে, কিন্তু কি ভবিষ্যৎ এই দলের? যদিও বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপি 75-এর পরে যার জন্ম এবং বাংলাদেশে এখন অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টি, সেটিও একটি কিংস পার্টি, যেটিও বাংলাদেশের রাজনীতিতে অসীম গুরুত্ব রয়েছে। এর বাইরে আমরা যদি দেখি যে এক সময় আওয়ামী লীগের বিপরীতে কিংবা মুক্তিযুদ্ধের সবচেয়ে বিপ্লবী অংশটি তৈরি করেছিল জাসদ, তাদের ভাগ্যে কি ঘটেছে? এবং ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক দলের স্বপ্ন, যেটিকে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, অনেকে অনেকে বলছেন নাপা, অনেকে বলছেন জানাপা, যেভাবেই সংক্ষিপ্ত করি না কেন, একটি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে। যদিও এই ছাত্ররা আসলে কারা, সেই প্রশ্নটিও রয়েছে অনেক প্রেক্ষাপটকে সামনে নিয়ে। আজকে আমরা এই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি, মানুষ কি প্রত্যাশা করছে, মানুষ আদৌ কিছু তাদের কাছে প্রত্যাশা করছে কিনা, করলেও এই দল কিভাবে তার বাস্তবায়ন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি, কারণ এই দলটি কি আওয়ামী লীগের প্রতিপক্ষ হবে, নাকি আসলে তারা বিএনপির প্রতিপক্ষ হবে, নাকি তারা জামাতের এ টিম বি টিম সি টিম, যেভাবে করে জামাত বিভিন্ন উইন্ডো ওপেন করেছে সেরকম একটি উইন্ডোতে পরিণত হবে? এই সব প্রশ্নের জবাব খোঁজার আজকে চেষ্টা করবো। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক নাজমুল আশরাফ, এবং আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক, আমার সহকর্মী, বস নাজমুল আশরাফ। আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। অনেকগুলো প্রশ্নের উদয় হয়েছে আজকে যেই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্য দিয়ে। আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আগে জানতে চাই। ধন্যবাদ সুলতানা রহমান। আপনি অনেকগুলো প্রশ্ন এর মধ্যে উত্থাপন করেছেন এবং বেশ কিছু তথ্য দিয়েছেন। আপনি বলছিলেন যে তৃতীয়বারের মতো কিংস পার্টি হতে যাচ্ছে। আপনি বড় দুটি দলকে হিসাব করে বলেছেন তৃতীয়, বিএনপি এবং জাতীয় পার্টির পরে এই জাতীয় নাগরিক পার্টি। কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু অসংখ্য কিংস পার্টি তৈরি হয়েছে, যার অনেকগুলো এখন খুঁজে পাওয়া যায় না। নির্বাচন আসলে পরে আমরা কিংস পার্টি তৈরি হতে দেখি। আমরা যদি নিকট অতীতে যাই, তাহলে 2007-8 সালের যে সেনা সমর্থিত সরকার ছিল, ওই সময় কিছু কিংস পার্টি গঠিত হয়েছিল। আবার 2024 সালের নির্বাচনে, যেটি আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া বাকি সবাই বয়কট করেছিল, তখনও কিছু কিংস পার্টি তৈরি করা হয়েছিল। এখন কিংস পার্টি যারা সরকারে থাকেন, যারা ক্ষমতায় থাকেন, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের সমর্থনে, তাদের ইচ্ছায়, তাদের স্বপ্ন বাস্তবায়নে এই কাজটি হয়ে থাকে। সেভাবে যত কিংস পার্টি বাংলাদেশে 53 বছরে হয়েছে, তার মধ্যে দুটো টিকে গেছে, বিএনপি এবং জাতীয় পার্টি। আরো অসংখ্য কিংস পার্টি যেগুলো আসলে টেকে নাই, টিম টিম করে আছে অথবা হারিয়ে গেছে বলা যায়। সেই হিসাব করতে গেলে কিংস পার্টি আসলে অনেক। এখন বিএনপি কিংস পার্টি, জাতীয় পার্টি কিংস পার্টি, নতুন যে জাতীয় নাগরিক পার্টি হলো, সেটি কিংস পার্টি কি না এটা নিয়ে বিতর্ক আছে। একদিক থেকে দেখলে এটা কিংস পার্টি, আরেক দিক থেকে আপনি বলতে পারেন যে না, এটা অভ্যুত্থানের ফলে যে শক্তির উদ্ভব হয়েছে, সেই তরুণ শক্তি, তারা একটি নতুন রাজনৈতিক দল করছে, এটা কিভাবে কিংস পার্টি। আমরা আগের দুটি বড় কিংস পার্টির উদাহরণ যদি দেখি, তাদের যারা প্রতিষ্ঠাতা, তারা রাষ্ট্র ক্ষমতায় এসে, দুজনেই সামরিক বাহিনী থেকে এসে, তারপর তারা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নিজেদের দল গঠন করেছেন এবং সরকারের থেকে সেই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন বা যাত্রা শুরু করেছেন। তারপরে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে দুটি দলই কিন্তু একেবারে যে কোনো সংজ্ঞায় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপি বা জাতীয় পার্টি জন্ম বা উত্থান যেভাবে হোক না কেন, এত বছর ধরে তারা সরকারি দলে, বিরোধী দলে, আন্দোলনে, নানান রাজনৈতিক প্রক্রিয়া ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, এবং আমি ভুয়া নির্বাচনের কথা যদি বাদও দেই, ভালো ভালো নির্বাচনে এই দুটি দল কিন্তু নির্বাচিত হয়েছে।
বিএনপি তো বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরে আসতে পারে নাই, কিন্তু ক্ষমতার অংশীদার হয়েছে বা বেশ সংখ্যক আসনে তারা নির্বাচিত হয়েছে। ফলে সারা দেশে তাদের একটা জনসমর্থন এবং ভোটার আছে। বিএনপি তো সেটা আরো বেশি। সেই বিবেচনায় এই দুটোকে যদি আপনি জন্মের ইতিহাস থেকে যদি ধরেন যে এরা কিংস পার্টি ছিল, কিন্তু তারা পরে জনগণের দলে পরিণত হয়েছে। এখন যে দলটি আসছে বা আজকে যে দলটির ঘোষণা হলো, সেটি কিংস পার্টি কিনা তার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। পক্ষে বলা যেতে পারে এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের, তিনি নিজে ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন, সেটি তিনি প্রকাশ্যেই বলেছেন। আরো পেছনে গেলে তিনি যে দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে, তিনি বলেছেন ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা, মানে ছাত্ররা তাকে নিয়োগ করেছে সরকার প্রধান হিসেবে। ফলে ছাত্রদের ইচ্ছা পূরণে, ছাত্রদের কথা অনুযায়ী, ছাত্রদের পরামর্শ অনুযায়ী, এবং উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েক মাস দেখেছি ছাত্রদের হুমকি ধামকিতে তিনি কাজ করেছেন, তার সরকার কাজ করেছে। সেদিক থেকে ছাত্ররা তার হচ্ছে এমপ্লয়ার, মানে আমরা যদি যারা চাকরি করি, উনি বলছেন ছাত্ররা তাকে চাকরি দিয়েছে বা নিয়োগ করেছে, সেই হিসেবে চাকরি। তো আমাদের যারা চাকরি দেন, যে মালিক পক্ষ, কর্তৃপক্ষ, তারা তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি। তো ছাত্রদের কথা অনুযায়ী উনি কাজ করবেন, এটা হয়তো স্বাভাবিক। কিন্তু তিনি তো সরকার প্রধান। একটি অভ্যুত্থানের পরে তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রতি তো সকল দল যারা পতিত হয়েছে, যারা পরাজিত হয়েছে, যারা এখন পলাতক আছে, যাদের এখন অস্তিত্ব নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নাই, সেই অংশটি বাদ দিলে বাকি সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তারা এই সরকারকে সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়ার পরে তারা সরকার গঠন করেছে এবং যাত্রা শুরু করেছে। কিন্তু 7 মাস আগে যে সমর্থন ছিল রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের মানুষের, সেই সমর্থন কি এখন আছে? নাই। এটার কোনো জরিপের ফলাফল আমাদের হাতে নাই, কিন্তু আমরা প্রতিদিন নানান ঘটনায়, নানান লোকজনের বক্তব্যে, নানান দলের বক্তব্যে, নানান ব্যক্তির বিশ্লেষণে, নানান ভাবে আমরা বুঝতে পারি যে 5ই অগাস্টের পরে ডক্টর ইউনূসের সরকারের প্রতি সারা দেশের মানুষের যেটুকু সমর্থন ছিল সেটুকু এখন নাই। না থাকার অনেকগুলো কারণে একটি হচ্ছে, তখন অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তারা সবাই এক ঐক্যবদ্ধ ছিল, একসাথে ছিল। তারা সবাই মিলে কি সরকার চেয়েছে, সেই সরকারটি হয়েছে। মূলত ছাত্ররা চেয়েছে, বাকিরা সমর্থন দিয়েছে ওইভাবে। এরপরে তো প্রত্যেকটা দল যার যার রাজনীতি করবে। ফলে ওই দলীয় রাজনীতি করতে গিয়ে এই দলগুলোর মধ্যে যেমন বিভক্তি, টানাপোড়েন, বিভেদ বেড়েছে। অনেক ক্ষেত্রে সেটি শুধু বিভেদ বললে কম বলা হবে, অনেকটা শত্রুতা পর্যায়ে যাওয়া, বিভিন্ন ঘটনায় বা কথাবার্তা যদি আমরা দেখি, সেদিক থেকে দলগুলো আলাদা আলাদা অবস্থানে গেছে। আবার মোটা দাগে আপনি দলগুলোকে যদি ভাগ করেন, এই মুহূর্তে এই সরকারের ব্যাপারে দলগুলোর মধ্যে আপনি দুটা ভাগ করতে পারেন। বিএনপি সহ কিছু দল এই সরকারের প্রতি সমর্থন রাখছে, প্রকাশ্যে তারা বলছে তারা চায় এই সরকার সফল হোক, কিন্তু তারা অনেক বেশি ক্রিটিক্যাল সরকারের ব্যাপারে, সরকারের সিদ্ধান্তের ব্যাপারে, সরকারের কাজকর্মের ব্যাপারে। আরেকটি অংশ আছে, তারা মাঝে মধ্যে হয়তো একটু ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, কিন্তু মোটা দাগে অন্ধভাবে তাদেরকে সমর্থন দেয়। সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরেকটি অংশ। এইভাবে জিনিসটা বিভক্ত হয়েছে। এটা গেল রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা। আর সাধারণ মানুষ, যেহেতু 7 মাসে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক রকমের সমস্যা বেড়েছে আগের চেয়ে প্রতিনিয়ত, সেই বাড়া ক্ষেত্রে কারা দায়ী, কতটুকু দায়ী, সেটা আলাদা আলোচনা। কিন্তু এই সরকার গত 7 মাসে সাধারণ মানুষকে, যারা রাজনীতি করেন না, রাজনৈতিক দলের সাথে যুক্ত না, সাধারণ মানুষ, তারা খেয়ে পরে বাঁচতে চায়, তারা নিরাপদে বাঁচতে চায়, তারা কাজ চায়, তারা আপনার কম দামে জিনিস কিনতে চায়, তাদের সবকিছু যে অধিকার নাগরিক হিসেবে সেগুলো নিশ্চিত হতে চায়, সেই মানুষগুলোর একটা বড় অংশ, আবারও বলছি এটা কোনো জরিপ নাই, হিসাব নাই, যে যার মতো করে বলেন, কিন্তু নানান ঘটনায় হ্যাঁ আমরা বুঝতে পারি জনগণের একটা বড় অংশ এই সরকারের উপরে বীতশ্রদ্ধ। যাই হোক, এটা আমি সরকারের প্রতি সমর্থনের কথা বললাম। আবার ফিরে আসি, এই যে নতুন শক্তি, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, যারা এর মধ্যে অনেকগুলো দোকান খুলে ফেলেছে। আমরা জানি যে আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন, সেই ব্যবসাটা যখন লাভজনক হয় এবং ব্যবসাটা শুরু করার পর মনে হবে যে আরে এই ব্যবসা তো আরো করা যায়, তখন আপনি দোকান খোলেন, 2টা 3টা 4টা ব্রাঞ্চ খোলেন বা সিমিলার আরো ব্যবসা করেন। আপনি মনে করেন যে টেক্সটাইল ব্যবসায় লাভবান হয়েছেন, তখন আপনি গার্মেন্টস ব্যবসায় গেলেন। আচ্ছা, গার্মেন্টস এ লাভ হয়েছে, এবার একটা শপিং মল দিই। আচ্ছা, শপিং মলও তো ভালো হয়েছে, এবার একটা ব্যাংক দিই। এইভাবে মানে দোকান বাড়ে। তো বৈষম্য বিরোধী যে শক্তি, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সমন্বয়ক হিসেবে পরিচিত সারা দেশে এবং তাদের অনুসারীরা, তারা মোটামুটি এরই মধ্যে 3-4টা দোকান খুলে ফেলেছে। সবশেষ দোকানটি হচ্ছে আজকের। এটি হচ্ছে সবচেয়ে বড় দোকান, রাজনৈতিক দল। এর আগে তারা ছাত্র সংগঠন খুলেছে, এর আগে তারা একটা নাগরিক
সংগঠন বলে তারা, যেটি আপনার একরকমের বলে যে তারা কি বলবো রাজনৈতিক চাপ বা মানে নাগরিকদের দিক থেকে যে ভূমিকা পালন করা হয় মানে রাজনীতিতে, সুশীল জাতীয় সুশীল নাগরিক কমিটি। হ্যাঁ, সুশীলদের। সো জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই ৩টা দোকানের পরে আজকে আসল দোকান হেডকোয়ার্টার যেটা জাতীয় পর্যায়ের দল তারা খুলেছে। এখন এই দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আচ্ছা, এখন আমি আপনি সাংবাদিকতার কর্মী বা ছাত্র হিসেবে যদি বলি, আপনি হয় বাংলা দেন না হয় ইংরেজিতে দেন। এটার ব্যাপারে আমি খুব সিরিয়াস ব্যক্তিগতভাবে, যখন যেখানে কাজ করেছি আমি আমার সহকর্মীকে বলি হয় পুরো বাংলা না হয় পুরো ইংলিশ, মিক্সড কেন? আমরা জানি যে জাতীয় পার্টি নামে একটি দল আছে, জাতীয় এবং পার্টি বাংলা ইংলিশ মিলিয়ে, ঠিক আছে, ওটাকে তারা প্রেফার করেছে। ওরা বাংলায় বলে জাতীয় পার্টি, ইংরেজিতে বলে জাতীয় পার্টি। এরা বাংলা নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক বাদ দিলে জাতীয় এবং পার্টি শব্দ দুটো আমরা আগে থেকে জানি, পরিচিত। জাতীয় নাগরিক পার্টি সংক্ষিপ্ত করলে, জাতীয় পার্টি যেমন সংক্ষিপ্ত করলে জাপা হয়, এটা সংক্ষিপ্ত জানাপা হয়। জানাপা বলা তো দোষের কিছু না, আমরা তো বৈছা আও বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিন্তু বৈছা আ বলা হচ্ছে, শুনতে বা উচ্চারণ করতে একটু অদ্ভুত লাগে। জাতীয় নাগরিক কমিটিকে কিন্তু তারা নিজেরাও জানাক বলছে, জানাক জানাক, এটা হচ্ছে। তাহলে এটা কি, এটা যদি আমি অ্যাব্রিভিয়েট করি, সংক্ষিপ্ত করি, তাহলে তো এটা আপনার কি বলে জাতীয় নাগরিক পার্টি জানাপাই হবে, জানাপাই হবে। আবার ইন্টারেস্টিং, অনেকে আবার সংক্ষেপ এখানে করে বলছে অর্ধেক বাংলা, নাপা। হ্যাঁ সেটাও বলতে পারে। কিন্তু আবার দেখেন ওরা কিন্তু আবার ইংলিশ ভার্সন রেখেছে। ইংলিশ ভার্সনটা কি? ন্যাশনাল সিটিজেন্স পার্টি, হ্যাঁ, এনসিপি। তাহলে ওখানে আপনি বাংলা ইংলিশ মিলে যে নাম রাখলেন ওটা জাতীয় পার্টির কাছাকাছি। এখানে এনসিপি, বিএনপি, এটাও কিন্তু কাছাকাছি। তার মানে এই না, দুটি এখানে দলের আমাদের মাঝামাঝি বা দুই আমার দল মনে হয় থেকে তাদের একটা বিষয় কাজ করেছে, সেটি হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস ২০০৭ সালে যেই দলটি করতে চেয়েছিলেন সেটির নাম ছিল যেখানে নাগরিক নাগরিক এবং শক্তি। রাইট। জি তো জি শক্তিটা বাদ দিয়ে, কারণ নাগরিক শক্তি সবার কাছে এর মধ্যে পরিচিত হয়ে গেছে যে ডক্টর ইউনূস এই নামে দোকান খুলতে চেয়েছিলেন আপনার ভাষায়। হ্যাঁ তো সেই দোকান হ্যাঁ। যেহেতু আসলে না খুব একটা এটা আমি ভালো জাস্ট মানে না না না, দোকান বলে আমি ছোট করছি না, আমি একটা উদাহরণ দিলাম যে আপনি দেখেন 7 মাসের মধ্যে 4টি সংগঠন হয়ে যাওয়া, এটা আমি একটু তুলনা করলাম ব্যবসার সাথে আর কি। তার মানে উপযোগী পরিবেশ তাদের মনে হয়েছে, অনেকগুলো প্ল্যাটফর্ম রাখা দরকার, অনেকগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিস্তৃতি এবং অনেক ধরনের মানুষকে যুক্ত করা সহজ হবে তাদের রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই অর্থে নিশ্চয়ই সেটা করেছে। কিন্তু দেখেন তারা বলছে নতুন রাজনীতি, তারা পুরনো রাজনীতিকে ছুড়ে ফেলে দিতে চায়। তারা পুরনো রাজনীতি না, তারা পুরনো মানুষ, পুরনো ঘটনা, পুরনো ইতিহাস, পুরনো যা কিছু, মানে 53 বছরে যা কিছু পুরনো বা 24-এর আগের যা কিছু পুরনো, সবকিছুরই তারা বিরোধিতা করে। শুরু থেকে তো একেবারে স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর বিরোধিতা। আওয়ামী বিরোধিতার নামে একেবারে ইতিহাসের বিরোধিতা। সেই জায়গা থেকে এখন কিছুটা সরে এসেছে, কারণ গত 7 মাসে মানুষ নানা রকমের সমালোচনা করেছে, তারা নানা রকমের প্রতিক্রিয়া পেয়েছে, নিজেরাও উপলব্ধি করেছে। তাতে করে তারা এখন ছোট করে হলেও 71, ছোট করে হলেও মুক্তিযুদ্ধ, ছোট করে হলেও 53 বছরের ইতিহাস তারা তাদের মতো বলে। আজকে আমি পুরো অনুষ্ঠান একদম লাইভ শুনেছি, ওখানে জাতীয় নাগরিক পার্টি, আচ্ছা নতুন তো একটু বলতে সুবিধা সমস্যা হবে শুরুতে। তো জাতীয় নাগরিক পার্টি যারা শীর্ষ পর্যায়ের নেতা, হ্যাঁ শীর্ষ পর্যায়ের নেতা, তাদের বক্তব্যগুলো আমি শুনলাম এবং অনেকের বক্তব্যের মধ্যে ইতিহাসটা আছে। সেটা 47 থেকে শুরু। হ্যাঁ, ওনারা 71-এ তাকে টার্নিং পয়েন্ট না ধরে ওরা 47 থেকে ধরছেন। এখন 47-এ পাকিস্তান হয়েছে, 71-এ বাংলাদেশ হয়েছে, 90-এ গণঅভ্যুত্থান হয়েছে, 24-এ গণঅভ্যুত্থান হয়েছে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো তারা এখন এই ফ্যাক্টের জায়গায় আসছে। আমি বলবো ইতিহাসে তাদের যে অবস্থানটি অভ্যুত্থানের পরপর ছিল, যেভাবে তারা বলতেন তার থেকে একটু উন্নতি হয়েছে। 47, 71, 90, 24 মোটামুটি এইভাবে বলেন। কিন্তু আমি প্রত্যেকের বক্তব্যে জিনিসটা আমি খুব মনোযোগ দিয়ে শুনে দেখলাম যে তারা 47 থেকে 71 এই ইতিহাসটা একরকম মোটামুটি ঠিক আছে আমরা যা জানি। 71 খুব সংক্ষেপে টাচ করে চলে যায়। 72 থেকে 75-এ আবার খুব শক্তিশালী বক্তব্য দেয়। এরপরে আপনার টানা যে আমাদের সামরিক বেসামরিক বা মিশ্র শাসন চলেছে, এইটাকে একটানে নিয়ে আসে এবং নেগেটিভলি। কিন্তু যেই জায়গাটায় আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করলাম, আবারও সংসদীয় গণতন্ত্রে ফিরত আসলাম এবং 91 থেকে 4টি নির্বাচন হলো নির্দলীয় সরকারের অধীনে, যে 4টি নির্বাচন
কোনো মানুষই বলবে না যে বাংলাদেশে এর চেয়ে ভালো নির্বাচন হয়েছে। 91 থেকে 96 এর সরকার, 96 থেকে 2001, 2001 থেকে 2006, তারপরে হচ্ছে 8 থেকে 14, মানে 8 থেকে 14 পর্যন্ত যেই নির্বাচনের মাধ্যমে যেই গণতন্ত্রের চর্চা আমরা করেছি, সেখানে আমার বিবেচনায় সবসময় আমি বলি প্রথম দুটি সরকার, মানে 91 থেকে 96 বিএনপি সরকার, 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার, এই দুটি ছিল অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে ভালো সরকার। মানে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চেয়ে ভালো সরকার, ভালো নির্বাচন, ভালো গণতন্ত্র আমরা দেখি নাই। এর মধ্যে সমস্যা ছিল, কিন্তু পরের দুটি টার্ম বিএনপির একটা, আওয়ামী লীগের একটা, ক্রমাগত খারাপের দিকে গেছে গণতান্ত্রিক বিবেচনায়। নির্বাচন সুষ্ঠুতার ক্ষেত্রে কাছাকাছি হলেও মানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আগের দুই টার্মের চেয়ে পরের দুই টার্ম একটু খারাপ ছিল। কিন্তু 14 থেকে আমাদের পতন শুরু হলো, এবং 14 থেকে 24 কি হয়েছে এগুলো সবাই জানে। তো তারা ওই যে মাঝখানে যে আমাদের একটা গণতন্ত্রে ফিরে আসা এবং 4টি ভালো নির্বাচনের মাধ্যমে 4টি সরকার, এবং বাংলাদেশের 53 বছর ইতিহাসে এই 4টি নির্বাচনকে আমরা সবচেয়ে ভালো বলতে পারি। গণতন্ত্রের চর্চা ত্রুটিযুক্ত হলেও ওইটাই ছিল সবচেয়ে ভালো। এই জায়গাটা ওরা টাচই করলো না কেউ, একটানে চলে আসছে হচ্ছে আপনার সেই 24-এ এবং গত 16 বছর। এটা তো মুখস্থ বয়ান আছেই। হ্যাঁ, গত 16 বছর বা 10 বছর যেভাবে বলি না কেন, এই সময়ের নির্বাচন, শাসন ব্যবস্থা, দুর্নীতি, দুঃশাসন, অনাচার, স্বৈরাচার, ফেসিবাদ, এগুলো তো নিয়ে প্রতিনিয়তই বলা হচ্ছে। তো আমি বলছি যে ইতিহাস থেকে তারা এভাবে টেনেছে অনেকটা সুবিধা মতো। কিন্তু ইতিবাচক দিক হচ্ছে যে তারা 71 টাচ করছে, 90ও টাচ করছে। হ্যাঁ, শুধু 47 থেকে ডাইরেক্ট 24-এ চলে আসছে না, মানে মেনটেন না একটু লোকাল বলতে আসলে ওই 71 জাস্ট ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, ছুঁয়ে যাওয়া, ওই যে বললাম না, জাস্ট ছুঁয়ে যাওয়া। হ্যাঁ, জি, মানে 71 কি জিনিস, 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ, তার পেছনে 24 বছরের লড়াই সংগ্রাম, 71-এ মানুষের আত্মদান, 30 লক্ষ মানুষ শহীদ হওয়া, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো, এবং ওই সময়ে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। যারা যুদ্ধ করে নাই, আমি বলছি ছোট, নারী, বয়স্ক, তারাও যে কি দুর্বিষহ জীবনযাপন করেছেন। 1 কোটি মানুষ তো দেশের বাইরে গিয়ে শরণার্থী হয়েছেন। সেই বিষয়গুলোর ক্ষেত্রে তাদের অবস্থানটা আমার কাছে এখনো স্পষ্ট না। আগে যেমন খুব নেতিবাচক ভাবে বলতো, এখন নেতিবাচক ভাবে বলে না, কিন্তু ছুঁয়ে যায় শুধু 71। এরপরে 72 থেকে 75 এটা বলতে খুব মজা পায়। হ্যাঁ, ওটা নিয়ে তো সমালোচনা আছে ইতিহাসে, আমরা সেগুলো জানি। যাই হোক, আমি বলছি ওইরকম বক্তব্য দিয়ে তারা এসছে। এখন আপনি বলছেন যে এটা কি তাহলে কিংস পার্টি, এটা কি বিএনপির মতো বা জাতীয় পার্টির মতো? কিংস পার্টির আপনি যেটা শর্ত বললেন, যে যারা ক্ষমতাসীন থাকেন, সরকারে থাকেন, তাদের আশীর্বাদে, তাদের ইচ্ছায়, তাদের মতো করে। এখানে দ্বিমত যারা করছেন তারা বলছেন যে ভাই, ডক্টর ইউনূস তো দল করছেন না, উনি ক্ষমতাসীন, উনার যারা ক্যাবিনেটে আছেন, উপদেষ্টা পরিষদে, তারা তো এই দলের সাথে যুক্ত না। আমি আসছি ছাত্রদের কথা, আপনি বলবেন তো, সেটা আসছি। মানে অন্য যারা আছেন, ডক্টর ইউনূস এবং অন্য যারা, তারা তো এই দলের সাথে যুক্ত না, তারা তো এই দল করছে না, তারা তো এই দলের কেউ না। তাদের সরকারে থাকা একজন দায়িত্ব ছেড়ে দিয়ে দলে যুক্ত হয়েছেন, কিন্তু আরো দুজন রয়ে গেছেন। তার মানে কি দাঁড়ালো, যে এই যে শক্তিটা, আমি আন্দোলন বা অভ্যুত্থানের শক্তি বলছি, বৈষম্য বিরোধী শক্তি, তাদের 3জন এই গতকাল পর্যন্ত, দুদিন আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এখন একজন ছেড়ে গেছেন, আরো তো দুজন রয়ে গেছেন তাদের। তাহলে তারা সরকারে আছে, এবং বলতে পারেন দুজন, আসলে কিন্তু 4-5 জন। মানে তাদের মতো অবস্থান, তাদের মতো রাজনৈতিক অবস্থান, এবং নতুন দল করার ক্ষেত্রে একই ভাষায় কথা বলেন। আজকেও একজন উপদেষ্টার বক্তব্য শুনেছি, গতকাল একজন উপদেষ্টার আপনার স্ট্যাটাস দেখেছি। তাতে করে আমি বলতে পারি যে ডক্টর ইউনূসের সরকারের 4-5 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এদের অংশ। তাহলে কেন বলবো না যে সরকারের থেকে দল করা হয়েছে? এটা গেল একটা যুক্তি কিংস পার্টির হওয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় যুক্তি যেটা, ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমস এর ইন্টারভিউতে, আপনি নিশ্চয়ই জানেন, সেখানে তিনি বলেছেন আমি ছাত্রদেরকে বলেছি তোমরা রাজনৈতিক দল করো। ওরা বলে আমাদেরকেও তো কেউ চেনে না, আমরা কেমনে দল করব। উনি বলেছেন তোমাদেরকে সারা দেশের মানুষ চেনে, তোমরা দল করো। তোমরা যদি রাজনৈতিক দল না করো, তাহলে রক্ত দিয়ে তোমরা যে অভ্যুত্থান করেছো, এর সুফল কিন্তু অন্যরা খেয়ে ফেলবে। তার মানে হচ্ছে তিনি তাদেরকে দল করার ক্ষেত্রে উৎসাহিত করেছেন তো বটেই, কেউ কেউ বলে বাধ্য করেছেন, তারা চায় নাই, তারা আস্থা পায় না, সাহস পায় নাই, তারপর তারা দল করার সিদ্ধান্ত নিল, এবং অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করে আজকে তারা সফল হিসেবে দলের ঘোষণা দিল। এখন এখন বলা হচ্ছে, জি নাহিদ না, ইসলাম বলা হচ্ছে যে, জি জি আপনি বলুন, আপনি বলুন। না, আচ্ছা, আমি বলছি যে বলা হচ্ছে যে এটি ছাত্রদের দল। এখানে আমার বক্তব্য হচ্ছে যে ছাত্ররা রাজনৈতিক দল
কেমনে করে? ছাত্ররা দল করলে, সংগঠন করলে সেটাকে ছাত্র সংগঠন বলে। এখন যারা এই দল করেছেন তাদের সবার ছাত্রত্ব শেষ কিনা, সবার বলতে আমি নেতা থেকে কর্মী পর্যন্ত বলছি, যদি সবার ছাত্রত্ব শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ওরা নিজেদেরকে ছাত্র পরিচয় দেয় কেমনে? আমি আর আপনিও তো একসময় ছাত্র ছিলাম, আমরা নিজেদেরকে ছাত্র পরিচয় দেই, আমরা সাংবাদিক পরিচয় দেই, বা অন্যেরা পেশাগত পরিচয় দেয়। তো তারা রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছেন, রাজনৈতিক দল হয়ে গেছে, তারা রাজনীতিবিদ। তাহলে ছাত্র পরিচয় দেওয়ার মানেটা কি? তার মানে ছাত্রত্বের যে একটা সুবিধা, ছাত্রের প্রতি মানুষের যে অনুভূতি, আমার আপনার ঘরে ঘরে ছাত্র ছাত্রী আছে, আমরা তাদেরকে যে স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন দিয়ে দেখি, এই অবস্থানটাকে কাজে লাগানোর জন্য কি তারা বলে ছাত্রদের দল? ডক্টর ইউনূসও বলেন ছাত্রদের দল। যাই হোক, এখন আমি ধরে নিচ্ছি অনেকে এখনো ছাত্র আছেন বা অনেকে ছাত্র নাই, কিন্তু ছাত্র থাকা অবস্থায় আপনি ছাত্র সংগঠন করবেন। ওরাও কিন্তু একটা ছাত্র সংগঠন খুলেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা সদস্য হতে পারে। এবং সেই ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে মারামারি কাহিনী আপনি জানেন, নিজেরা মারামারি করেছে এবং মানে ক্যাম্পাস দখল করে রাখবে, কাউকে রাজনীতি করতে দেবে না। ছাত্র রাজনীতি আমরা চাই না, কিন্তু আমরা করব। আমরা রাজনীতি করব, কিন্তু অন্যদেরকে করতে দেব না। তো আমরা যাদেরকে পতন ঘটালাম, তাড়িয়ে দিলাম, তারা লুকিয়ে আছে, সেই ছাত্রলীগ, তাদের সাথে পার্থক্য কোথায়? তারা তো একই ধরনের রাজনীতি তারা করছে, নতুনত্বটা কোথায়? নতুন রাজনীতি কোথায়? আচ্ছা, ফিরে আসি নতুন রাজনৈতিক দলে। তো সেখানে ডক্টর ইউনূসের এই ভূমিকা এবং আশীর্বাদ, সমর্থন, উপদেষ্টাদের অবস্থান এবং সমর্থন, ফলে সরকারের সমর্থন, এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে একরকমের মৌখিক, নৈতিক, আদর্শিক সমর্থন। এর বাইরে এরা যে নতুন দল করেছে, তারা গত ৪-৫ মাস ধরে যে সারা দেশ চষে বেড়াচ্ছে, সারা দেশে তারা কমিটি করেছে, অফিস করেছে, ঢাকায় আলিশান অফিস করেছে, তারা রাজার হালে চলাফেরা করেন। ভাই, অর্থটা কোত্থেকে আসে? আপনারা তো ছাত্র। ছাত্র মানে আপনি তো চাকরি করেন না, ব্যবসা করেন না, তাহলে আপনার রোজগারটা কোথায়? কেউ কেউ এই প্রশ্ন করেছে বিভিন্ন টেলিভিশনে, তারা বলেছে শুভাকাঙ্ক্ষীরা দেয়। একজন শুভাকাঙ্ক্ষীর নামও বলতে পারে নাই। সেই শুভাকাঙ্ক্ষী যদি চোর, বাটপার, দুর্নীতিবাজ হয়, সেই টাকা নিয়ে আপনি রাজনীতি করবেন, এটি আপনার আদর্শ? তাহলে আপনার নতুন রাজনীতি কোথায়? আমি এখন পর্যন্ত তাদের কথায়, কাজে, আজকের ঘোষণা পর্যন্ত নতুনত্ব বলতে আমি একটা জিনিস দেখেছি, আর বাকি সব প্রচলিত রাজনীতির মধ্যে আছে, দোষ এবং গুণ মিলিয়ে। আমরা জাতীয় ঐক্য চাই, জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, আমরা সাধারণ মানুষের কথা বলবো, কৃষক, শ্রমিক, জনতা, এগুলো তো ভাই সিপিবি বলতে বলতে বুড়া হয়ে গেছে, এদের কথা বলবো, এদেরকে প্রধানমন্ত্রী, মন্ত্রী বানাবো, পরিবারতন্ত্র চাই না, এই কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি। মানে অন্য সব কথা এবং তথ্য আমার কাছে সংবাদকর্মী হিসেবে নতুন কিছু না। নতুন না হলেও রাজনৈতিক দল হিসেবে যদি বলি, এরা কদিন আগ পর্যন্ত এটা বলতো, মাঝখানে বলা থামছিল, এখন আবার তারা বলছে, যেটা নাহিদ ইসলাম দলের প্রধান, তিনি বলেছেন তাদের লক্ষ্য হচ্ছে সেকেন্ড রিপাবলিক, তাদের লক্ষ্য হচ্ছে গণপরিষদের নির্বাচন, তাদের লক্ষ্য হচ্ছে নতুন সংবিধান, যেটি অভ্যুত্থানের পরপর অনেক বলতো, এরপরেও বলেছে, কিন্তু সরকার এই সংবিধান অনুযায়ী শপথ নিয়ে কাজ করছে, সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে, এবং এই সংবিধান সংস্কারের জন্য কমিশন করেছে, তারা প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ফলে যেই সংবিধানটি আছে, যে রিপাবলিক আছে, সেটাকে আরো ভালো করা, আরো সংস্কার করা, আরো উন্নত করা, আরো কার্যকর করা, আরো জনকল্যাণমুখী করা, সেই লক্ষ্যে কিন্তু ইউনূস সরকারও কাজ করছে, অন্য যারা সংশ্লিষ্ট আছেন বিভিন্ন কমিশনে তারাও কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে সমর্থন দিচ্ছেন, মতামত দিচ্ছেন ইত্যাদি। তার বাইরে গিয়ে তারা আবারও, যেটা আগে বলছিল সংবিধান ছুড়ে ফেলে দেবে, এই রাষ্ট্র তারা রাখবে না, নতুন রাষ্ট্র বানাবে, 24-এ স্বাধীন হয়েছি, 24-এ নতুন বাংলাদেশ হয়েছে, আগে কখনো কোনো কিছু ছিল না। আপনি আপনার দাদারই স্বীকার করেন না, আপনার বাপেরই স্বীকার করেন না, তাহলে আপনাকে লোকজন কি বলবে? যাই হোক, সেটি অনেক লম্বা কাহিনী। আমি আপাতত বলবো যে হ্যাঁ, এটা ইন এ ওয়ে কিংস পার্টি, এবং সরকারের সমর্থন আছে, এবং তাদের কর্মকাণ্ড যা এতদিন হয়েছে, দলীয় প্রস্তুতি, অফিস টফিস থেকে শুরু করে সারা দেশে তৎপরতা, এখানে কারা অর্থায়ন করছে, কি উদ্দেশ্যে করছে, সেই লোকগুলো আপনার পরিচয় কি, তারা দুর্নীতিবাজ কিনা, তারা অপরাধী কিনা, তারা কুচক্রী কিনা, তাদের কোনো মতলব আছে কিনা, এগুলো আমরা জানি না। আমি এই পর্যায়ে আপাতত শেষ করি যে আমরা পুরনো রাজনীতির একটা বড় সমস্যা হচ্ছে, জি, আপনার সঙ্গে কথা বলার মজাই হচ্ছে এটা যে কোনো প্রশ্ন করা লাগে না, যত প্রশ্নের উত্তর আপনি একবারে দিয়ে দেন। কিন্তু এর বাইরেও আমার আরেকটু গভীরে আমি যেতে চেয়েছিলাম, কারণ আমি জানতে পেরেছি, এখানে বসেই আমি জানতে পেরেছি যে এরই মধ্যে যে নির্বাচন কমিশন থেকে তারা ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে, এবং দ্রুত যাদের 17 বছর বয়স হয়েছে তাদেরকে এনআইডি দিয়ে দিতে বলেছে। মানে আমরা জানি যে ডক্টর ইউনূসের সরকার, তারা যাদের 17 বছর বয়স তাদেরকে ভোটাধিকার দেওয়ার কথা বলেছিলেন, সেটি
করতে তারা নানানভাবে আইনি জটিলতা হয়তো পড়ছে, আমি জানি না ঠিক, কিন্তু যারা এখন পর্যন্ত 17 বছর তাদেরকে ঘরে ঘরে তাদের মানে ভোটাধিকার নিশ্চিত করার জন্য এরই মধ্যে কিন্তু এক ধরনের একটা সরকারি উদ্যোগে মানে উদ্যোগ নেওয়া হয়েছে বলা যেতে পারে, বিরাট একটা উদ্যোগ। যারা এর মধ্যে 16-17 বছর বয়স হয়েছে তারা যেন নিবন্ধিত হয়। এই ব্যাপারটা আপনি কিভাবে করে দেখছেন? এই রাজনৈতিক দলের সঙ্গে সামনে ডিসেম্বরের নির্বাচনের কথা বলা হয়েছে, ডিসেম্বরের নির্বাচন আদৌ হবে কিনা আমার অনেক ডাউট আছে, সন্দেহ আছে। আপনি কি মনে করেন? এবং এই যে তরুণদেরকে, যাদের এখনো 18 বছর হয়নি, তাদেরকে ভোটার করার প্রক্রিয়া, এই তিনটার সঙ্গে যোগসূত্র আপনি দেখেন কিনা? অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে কি যে নির্বাচন কমিশন ভোটারদের বয়স কমিয়ে 17 করেছে কিনা এটা আমার জানা নাই। তবে ডক্টর ইউনূসের একটা প্রস্তাব ছিল ভোটারদের বয়স 17 করা এবং আরেকটা আপনি বলেন নাই প্রার্থী হওয়ার বয়স 21 করা। তার মানে প্রার্থী হওয়ার বয়স 25 আছে এটাকে 21 করবেন, ভোটারের বয়স 18 আছে 17 করবেন। উদ্দেশ্য কি? এটা তো একটা পাগলও বোঝে। তার মানে এই পোলাপান বা ছাত্ররা বা নতুন প্রজন্ম তারা যাতে বেশি করে ভোটার হতে পারে, বেশি করে প্রার্থী হতে পারে, এই কারণে এই বয়সটা কমানো। এইটার সপক্ষে এখন পর্যন্ত আমার জানা মতে বড় কোনো দল সমর্থন দেয় নাই। এখন ধরেন সরকার চাইতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার ধারণা উল্লেখযোগ্য দলগুলো সমর্থন ছাড়া এটা হয়তো করতে পারবে না। উদ্দেশ্য কি এটা সবাই বুঝতে পারে, যে আরো বেশি ভোটার বানানো, আরো বেশি প্রার্থী বানানো এবং তাদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া। দেখেন, যাদের বয়স 17 বছর তাদেরকে যদি নিবন্ধিত করা হয়, ভোটার করা হয়, তাহলে প্রায় 2 কোটির মতো নাকি ভোটার বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে এই 2 কোটি ভোটার তারা নিজেদের ভাবতেছে। এখানে একটা কথা বলি, দেখেন তরুণরা অভ্যুত্থান ঘটিয়েছে, যুগে যুগে তরুণরাই অভ্যুত্থান ঘটায়, ছাত্ররাই অভ্যুত্থান ঘটায়। 69 গণ অভ্যুত্থান বলি, 90 গণ অভ্যুত্থান বলি, 24 গণ অভ্যুত্থান বলি। কিন্তু সো তারা রাজনৈতিক দল মাঠে গঠন করে না। ময়দানে, হ্যাঁ, দল গঠন কিন্তু করে তারা না, সরকারে রাজনৈতিক দল যায় না। গঠন করে না। না, হ্যাঁ না, দেখেন 69 যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং 90 যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারা দল গঠনও করে না, সরকারেও যায় নাই। 71 যারা দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, বলা হয় না এটা সত্য, আমার সবাই মানি, বিশ্বাস করি, যারা বাংলাদেশে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, যে মুক্তিযোদ্ধারা হচ্ছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে এরই মধ্যে মারা গেছেন, অনেকে বেঁচে আছেন। তো মুক্তিযোদ্ধাদের চেয়ে বড় অবদান বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য আর কারো পক্ষে কোনোদিন রাখা সম্ভবই হবে না, আপনি যত বড় দেশপ্রেমিক হন না কেন। সেই মানুষগুলো দেশ স্বাধীন করার পর কি সরকার গঠন করেছে? তারা কি দল গঠন করেছে? তো এখন 24 একটা গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে আপনি দেশের মালিক হয়ে গেছেন। সেটা হলো কি, ছাত্ররা, তরুণরা, বয়স কম, আবেগ বেশি, ক্ষোভ বেশি, অভিজ্ঞতা কম বা অনেকের অভিজ্ঞতা নাই, রাজনৈতিক অভিজ্ঞতা নাই, টুকটাক রাজনীতি বা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, সেই মানুষগুলো আবেগে হোক, ক্ষোভে হোক, বয়সের কারণে হোক, অনভিজ্ঞতার কারণে হোক, অনেক কিছু বলবে, অনেক কিছু করবে। তাদেরকে শুদ্ধ করা, তাদেরকে বোঝানো, তাদেরকে সঠিক পথে রাখার দায়িত্ব কার? বয়োজ্যেষ্ঠদের। এখন বয়োজ্যেষ্ঠ তো আমিও, আমি চাইলে কি ওদেরকে মানে পথ দেখাতে পারবো বা আমার কথা তারা শুনবে না? কিন্তু ডক্টর ইউনূসের কথা শুনবে, উপদেষ্টাদের কথা শুনবে, সরকারের কথা শুনবে, অভ্যুত্থানের পর যারা দায়িত্বে এসেছেন তাদের কথা শুনবে। তারাও তো দেখি এদেরকে উস্কেই দেয়, উস্কেই দেয়, উস্কেই দেয়। খারাপ কাজের ক্ষেত্রে চুপ থাকে, এটাও এক ধরনের সমর্থন। আর যা খুশি করতে চাওয়ার ক্ষেত্রে সমর্থন দেয়, এটাও দায়িত্ব জ্ঞানহীনতা। বরং নিজেরা এমন কিছু বলে বা করে যেটিতে তারা তাৎক্ষণিকভাবে খুশি হয়। আপনি আপনার সন্তানকে শুধু খুশি করার জন্য কি সবকিছু করেন? অনেক কিছু করেন, সে খুশি হয় না, বেজার হয়, কান্না করে, মাইন্ড করে, রাগ করে, আপনার উপরে ক্ষেপে যায় বা মানে এক সময় তো বলবে যে বাবা ভালো না, মা ভালো না, এরকম। কিন্তু আপনি আপনার রোলটা প্লে করছেন অ্যাজ এ প্যারেন্ট। তো এখন সরকার বা তাদের যারা মুরব্বী, যাদের কথা তারা শোনে, তারা তো তাদের প্যারেন্ট। তারা কি তাদেরকে সঠিকটা বলছে, সঠিক কাজে সমর্থন দিচ্ছে, ব্যাঠিক কাজে বিরোধিতা করছে বা তাদের ব্যাপারে কঠোর হচ্ছে? না। তার মানে হচ্ছে এই যে তরুণদের যে শক্তি, সেটাকে আপনি দুর্বিনীত হতে দিচ্ছেন, বেপরোয়া হতে দিচ্ছেন। আমরা তো ভাঙচুর, জ্বালাও পোড়াও, যা খুশি করো, মাঠে ঘাটে হুমকি দামকি, অনেক কিছু তো দেখলাম। সরকার তো নিশ্চুপ ছিল। নিশ্চুপ ছিল মানে কি, সমর্থন ছিল, কোনো ব্যবস্থা নেয় নাই, ন্যূনতম আইনি ব্যবস্থা নেয় নাই।
এবং তার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়েছে, পেশাদার অপরাধীরা কিভাবে তৎপর হয়েছে, সেগুলো আলাদা আলোচনা। কিন্তু আমি বলছি যে সরকারের এই জায়গায় ভূমিকাটা হওয়া ছিল অনেক ইতিবাচক, বাস্তবসম্মত দেশের জন্য। আমি একটা কথা বলে শেষ করি এই জায়গায়, সেটি হচ্ছে যে তরুণদের যা শক্তি, তরুণদের যে মানে সাহস, তরুণদের যে যা কিছু ইতিবাচক, এটি যে কোনো দেশ সমাজের জন্য অনেক বড় একটা সম্পদ। আমাদের দেশে জনসংখ্যা এখন যেরকম, তার সবচেয়ে বড় সুবিধার দিক হচ্ছে আমাদের তরুণরা জনসংখ্যার 2/3, প্রায় 2/3। তার মানে হচ্ছে এই তরুণ জনগোষ্ঠীর উপরে দেশের উন্নয়ন নির্ভর করে, দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এরাই ভবিষ্যতে দেশ, সমাজ, রাষ্ট্র, সংগঠন সব ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবস্থায় থাকবে। আমরা থাকবো না, মারা যাব, আমাদের চেয়ে যারা বয়োজ্যেষ্ঠ তারা মারা যাবেন। ফলে তাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যোগ্য এবং দায়িত্বশীল গঠনমূলক কাজে যুক্ত করে তাদেরকে তৈরি করাটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের কাজ। আর দ্বিতীয় কথা বলি, এই যে বলা হয় যে তরুণরা, ছাত্ররা, ভাই সারা দেশে 2/3 তরুণ বা তার একটা বড় অংশ ছাত্র, সবাই কি তাদের সাথে আছে? নিশ্চয়ই না। তারা একটা অংশকে প্রতিনিধিত্ব করে। সেই অংশটা কতখানি? তারা এদের নিয়ে রাজনীতি করছে, এদের নিয়ে দল গঠন করছে। তার মানে তাদের ভরসা বা ভিত্তির জায়গাটা শুধুমাত্র তরুণ। এই তরুণদের মধ্যে আমরা দেখেছি যে সাবেক শিবির আছে, সাবেক কিছু বাম আছে, অন্যান্য দলও আছে, রাইট? তো শিবির, ঘাপটি মারা শিবিরের সংখ্যাটাই আমরা বেশি দেখতে পেয়েছি। তো তাদেরকে নিয়ে কিভাবে করে তারা একটা নতুন দল, একটা নতুন আদর্শ নিয়ে তৈরি করবে? মানে কোনো কিছুর তো সামঞ্জস্যতা পাওয়া যায় না, যায় কি? না, এটা অসম্ভব না। এখন ব্লেন্ডিংটা কেমন হবে? আপনি যেটা বলছেন একদম ঠিক। 3টা ধারা আছে মোটা দাগে। একটি হচ্ছে বামপন্থী, একটি হচ্ছে শিবির বা জামাতপন্থী বা শিবির করা, আরেকটা হচ্ছে মধ্যপন্থী যারা বিভিন্ন দল থেকে নানানভাবে এসেছে। বা এই দলটির মতো যে আরেকটি দল কয়েক বছর আগে গঠিত হয়েছে, বিপিনুরের দলের কথা বলছি, গণ অধিকার পরিষদ, সেখান থেকেও একটা বড় অংশ এসেছে। তারপরে বিভিন্ন বাম সংগঠন থেকে এসেছে, শিবির থেকে এসেছে। এই 3 ধারার একটা মিশ্রণ ঘটেছে এবং সেটি নিয়ে কিন্তু কমিটি গঠন করা বা আপনার দল গঠন করার ক্ষেত্রে অনেক আপনার সমস্যা ছিল, সেটা তারা আপাতত ওভারকাম করেছে, এখন একটা অবস্থায় আছে। ফলে এই ত্রিধারার সম্মিলন কতটা হবে এবং এই এই বিভক্তি কতটা দূর হবে, সব মিলে একটা জায়গায় তারা কবে কিভাবে আসবে, এটা দেখবার বিষয়। কিন্তু এরকম নানান ধারা নিয়ে কিন্তু রাজনীতি হয়ে প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ কিন্তু বিএনপি। বিএনপির গঠনে কিন্তু একই রকম। বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় তখন বিএনপির মুসলিম লীগ ধারা ছিল, বিএনপির মুক্তিযোদ্ধাদের ধারা ছিল এবং বাম ধারা ছিল, একই ধারা কিন্তু। জি জি, মানে আপনি সঠিকই বলেছেন যে এই ভিন্ন ভিন্ন ধারা মিলে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ বিএনপি, এর চেয়ে বড় উদাহরণ আর হয় না। এখন তাহলে এই যে রাজনৈতিক নতুন দল, জাতীয় নাগরিক পার্টি, এরা কি আসলে বিএনপির প্রতিপক্ষ হবে কিনা, বিএনপির জন্য হুমকি হবে কিনা? এখন দেখেন, গঠন প্রণালী এবং জন্মের ইতিহাস যদি আপনি মেলান, সেক্ষেত্রে ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি থেকেও নাই, 14 দল তো আরো নাই। আর যে দলগুলো সক্রিয় আছে, ছোট ছোট কিছু বাম দল আছে, মাঝামাঝি অবস্থানে কিছু দল আছে, জামাতের কাছাকাছি আদর্শে কিছু দল আছে, সবগুলো মিলিয়ে বিএনপির ধারে কাছে না। তার মানে এককভাবে বিএনপি সবচেয়ে বড় দল, তারপরেই আছে জামাতে ইসলামী। তাহলে এরা জামাতের চেয়ে বড় হবে, না বিএনপির সমান হবে, না বিএনপি জামাতের চেয়ে বড় হয়ে যাবে, নাকি বিএনপি জামাতের পরে তৃতীয় স্থানে আসবে, নাকি বিএনপি জামাতের পরে যে আরো অনেকগুলো দল আছে তারও পিছনে যাবে, সেটা আমরা বুঝতে পারবো নির্বাচনে। নির্বাচন ছাড়া এদের প্রতি জনসমর্থন কতখানি এটা বলা মুশকিল। কিন্তু যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের আবির্ভাব এবং জন্ম, যেহেতু সারা দেশে তাদের এখন পর্যন্ত যথেষ্ট প্রভাব, আরো খাস বাংলায় বললে দাপট চলছে সরকারে, প্রশাসনে, বিভিন্ন বাহিনীতে, একই সাথে বিএনপির দাপটও আছে, জামাত ইসলামীর দাপটও আছে। এখন এই যে বর্তমান সরকার এবং তার প্রশাসন এবং রাষ্ট্রীয় যত ক্ষমতা, সেগুলো নিজের পক্ষে নেয়ার ক্ষেত্রে বা দখল করার ক্ষেত্রে, খবরদারি করার ক্ষেত্রে বিএনপির সাথে তাদের একটা প্রতিযোগিতা চলছে। বিএনপি বলে যে বৈষম্যলারা বেশি জায়গায় খবরদারি করছে, সবকিছু হুমকি দামকি দিয়ে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। আবার
বৈষম্যলারা বলে বিএনপি এটা বেশি করছে। এখন বিএনপি বেশি করছে না বৈষম্যলারা বেশি করছে, এই সংখ্যা বা পরিমাপ আমাদের জানা নাই, কিন্তু দুপক্ষের অভিযোগে এটা প্রমাণিত যে দুপক্ষ এই কাজটি করছে। তার মানে এখন শক্তি সংহত করার জন্য বিএনপি বহু বছর ক্ষমতায় ছিল না বলে প্রশাসন, সরকার, বিভিন্ন বাহিনী উপরে তাদের কর্তৃত্ব এবং প্রভাব বিস্তারের উদ্দেশ্য কি? এই মুহূর্তে শুধু ভালো থাকা না, নির্বাচন পর্যন্ত একটা সুবিধা পাওয়া। একইভাবে নতুন দল হিসেবে আপনার জাতীয় নাগরিক পার্টি, তারা তো অভ্যুত্থানের শক্তি হিসেবে একটা বাড়তি সুবিধা পেয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতা ছিল এবং সবাই তাদেরকে ভয় পেয়েছে, এখনো ভয় পায়। তারা কোনো একটা ডিসি অফিসে গিয়ে একটা কথা বললে ডিসি দাঁড়িয়ে গিয়ে পারলে দৌড়ে কাজটা করে দেয়। কেউ যদি সেটা না করে আইন বহির্ভূত চাওয়ার কারণে, সাথে সাথে তাকে ফ্যাসিবাদের দালাল, আওয়ামী দালাল, অমুক তমুক বলে পারলে তাকে ঘাট ধরে বের করে দেয়। এটা শুধু খালি ডিসি, এসপি, ওসি বা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, স্কুলের মাদ্রাসার শিক্ষক, সব ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে। তারা বলে যে এগুলো আমাদের লোক না, কিন্তু আমরা তো দেখি বৈষম্য বিরোধী হিসেবে, আন্দোলনকারী হিসেবে তারা এই কাজগুলো করে। এখন অন্য কেউ তাদের নামে করলে তাদেরই উচিত ধরিয়ে দেওয়া। আবার অনেক জায়গায় আমরা গণমাধ্যমে দেখেছি সত্যিকার অর্থেই তাদের লোক এবং আপনার সমন্বয়ক, সহ সমন্বয়ক এরকম নামের লোকজনের নেতৃত্বে গেছে, অনেক জায়গায় এরকম ঘটেছে। ফলে বলছি কি যে এখন প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিএনপি এবং বৈষম্য বিরোধীরা সমান তালে যাচ্ছে। জামাত খুব কৌশলী, তারাও যে প্রভাব বিস্তার করে না তা না, করে, কিন্তু তাদেরটা বেশি আলোচনায় আসে না। তারা খুব কৌশলে বা সূক্ষ্মভাবে হয়তো করে, কিন্তু বিএনপি আর বৈষম্যলাদেরটা পাল্টাপাল্টি হওয়ার কারণে এটা বেশি জানাজানি হয়ে যায়, এক পক্ষ আরেক পক্ষটা বলে দেয়। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, জামাত কতটুকু এরকম। এখানে আমি যে অভিযোগটা এত দূর থেকে শুনতে পাই সেটি হচ্ছে যে বৈষম্যদের সঙ্গে জামাত কৌশলে খেলে, মানে বৈষম্যের অংশ হিসেবে তারা থাকে, বৈষম্যদের সঙ্গে জামাত থাকে, কিন্তু আবরণটা থাকে বৈষম্যদের, যে কারণে জামাতকে দেখা যায় না। আপনি যেটা জামাতকে বলছেন কৌশলী, তারা বৈষম্যদের আড়ালে কৌশলে অবস্থান করছে, আমি এই অভিযোগটা শুনতে পাচ্ছি। না, আপনার এই অভিযোগের প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমি যেটা জানি বা দেখি বা বুঝি সেটি হচ্ছে যে জামাতে ইসলামী বৈষম্যদের কাভারে করে আপনি বলছেন, কিন্তু আমি যদি উল্টা দিক থেকে দেখি, বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগের সমালোচনা তো করবেই সকালে বিকালে, এটা স্বাভাবিক, করার গ্রাউন্ডও আছে। কিন্তু বৈষম্য বিরোধীরা বা নতুন দলের যারা, তারা বিএনপি কে যত বেশি সমালোচনা করে, আক্রমণ করে, নানানভাবে ঘায়েল করার চেষ্টা করে, জামাতের ব্যাপারে কিন্তু সেটা করে না। তো এটা একটা ইঙ্গিত আর কি, যে এক ধরনের বোঝাপড়া আছে বা নৈকট্য আছে, সেটা আদর্শিক নাকি ক্ষমতার, না রাজনীতির, না নির্বাচনের, আমরা জানি না, কিন্তু এই জিনিসটা আমরা দেখি। আমি কোন বৈষম্য বিরোধীদের কাছে এই জামাতের ব্যাপারে এত কঠোর সমালোচনা শুনি নাই। সমালোচনাই শোনা যায় না, দুই একজন মাঝে মধ্যে যখন নিজেদের মধ্যে একটু লেগে যায়, হ্যাঁ করে না, হ্যাঁ জামাতের সমালোচনা করে না, ফলে আপনি তাদের বিষয়টা সেভাবে জানবেন না। মানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের দুর্বলতা আছে, সমস্যা আছে, সমালোচনার যোগ্য, শুধুমাত্র জামাত হচ্ছে গিয়ে ফেরেশতাদের দল। হ্যাঁ, এখন ফেরেশতাদের দল তো সবার সাথেই ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এখন বৈষম্যদের কাছাকাছি বা একসাথে আন্দোলন করেছে, সেখানে আরো অনেক দল ছিল। তো ফলে তারা তাদের রাজনৈতিক কৌশল এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে, যে ধরেন ৭১-এর জামাত আর ২৪-এর জামাতের মধ্যে যদি আপনি পার্থক্য চিন্তা করেন, যে তারা এখন অনেক বেশি বড়, অনেক বেশি মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের ভোট বেড়েছে, কর্মী বেড়েছে, গত ১৬ বছর তাদেরকে রাজনীতি করতে দেয় নাই, ঘরে বেড়ে যেতে পারে নাই, ঘরে ঘরে থেকেছে, আটকা থেকেছে, তাতে করে আপনার জনসংখ্যা বেড়েছে। ৭১-এ ছিল ৭.৫ কোটি, এখন প্রায় ১৮-২০ কোটি, রাইট? হ্যাঁ, তো সেটা তো বেড়েছে, হ্যাঁ, বংশানুক্রমে স্বাভাবিক ভাবে তাদের বেড়েছে। আবার তারা যেভাবে রাজনীতি করে, যখন যেখানে তাদের করার সুযোগ ছিল না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতির সুযোগ ছিল না। দু একটা জায়গায় তাদের তৎপরতা ছিল, রাজশাহী, চিটাগাং, সেখানে বিরোধ হতো অন্যদের সাথে, কিন্তু তারা কিন্তু আপনার গোপনে রাজনীতি করতো সব জায়গায়, এখনো করে, এখন অনেক বেশি প্রকাশ্য যতটা গোপন, কিন্তু একসময় গোপনে ছিল। ফলে তাদের যে রাজনৈতিক বিস্তার, তাদের যে আপনার সমর্থক, কর্মী,
এগুলো বাড়ানো, এগুলো সবসময় চলেছে নানান কায়দায় নানান ভাবে। ফলে তারা তো এখন অনেক বড় হয়েছে, তাই না? এই বড় হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, জাতীয় পার্টির ভূমিকা আছে, এখন ধরেন এই বৈষম্যওয়ালাদের ভূমিকা থাকছে। সবকিছু মিলিয়ে বলতে গেলে তারা কখন কার মিত্র হবে, কখন কার সাথে ঘনিষ্ঠতা করবে, কখন কাকে সাথে নিয়ে করবে, এটা তারা খুব ভালোভাবে হিসাব কষে কাজটা করে এবং সেভাবে করে করে তারা এগিয়েছে। এইটা এই তাদের এই কৌশল বলি, তাদের এই রাজনীতি বলি, তাদের এই পরিকল্পনা বলি, তাদের এই বুদ্ধিমত্তা বলি, এখানে বড় বড় দল মার খেয়েছে বারবার। জি, আপনার মানে ঠিক জানি না, আপনার ৭৫-এর পরে যখন বিএনপি কিংস পার্টি হিসেবে যখন আবির্ভূত হয়, তখন তখন কিন্তু জামাতের রাজনীতি রাজনীতি উন্মুক্ত করা হয়। জামাতের রাজনীতি তো হ্যাঁ, নিষিদ্ধ নিষিদ্ধ ছিল আবার। হ্যাঁ, ৭৫-এর পরে আর কি যখন উন্মুক্ত করা হয় সব রাজনৈতিক দলের, তখন তখনকার জামাত, এখনকার জামাত, তখনকার বিএনপির আবির্ভাব আর এই নাগরিক পার্টির এখনকার আবির্ভাব, এর সঙ্গে কি সামঞ্জস্যতা দেখেন কিনা? না, ধরেন আপনি ঘটনাগুলো মোটা দাগে বললে প্রায় কাছাকাছি একই রকমের, কিন্তু প্রেক্ষাপট চিন্তা করেন। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, এর সাথে দেশি বিদেশি নানান শক্তির যোগ সাজস এবং বাংলাদেশের নতুন একটা ধারা চালু হলো, রাজনৈতিক ধারা। আমরা বলি ৭৫-এর পরে সেটি উল্টো দিকে আবার ধাবিত হয়েছে। মানে ৭১ যে কারণে ঘটলো, মুক্তিযুদ্ধ স্বাধীনতা যেভাবে আসলো, ৭৫-এর পরে আমাদের রাজনৈতিক ধারাটা উল্টে গেল এবং সেই ধারাবাহিকতাই চললো দীর্ঘ ২১ বছর। এরপরে আমরা একটা গণতান্ত্রিক ফেসে ঢুকলাম ৯০-এ। তারপরে কাহিনী তো এর মধ্যে বলেছি। তো আমি বলছি যে ওই সময় জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাস্তবতা এবং ওই সময়ের ঘটনাক্রম, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, এবং এরপরে আপনার সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, ওই প্রেক্ষাপটগুলো কথা যদি আপনি চিন্তা করেন, তার সাথে এই সময়ের তো কোনো মিল নেই। বুঝতে পেরেছি। এবং ওই বাস্তবতায় অনেকেই যেটা বলে যে জিয়া রহমান সামরিক বাহিনী থেকে এসে দল গঠন করে রাজনীতি করে এত সফল কি করে হলেন, এত বড় দল প্রতিষ্ঠিত করলেন এবং সেই দল এত বছর ধরে টিকে আছে, না শুধু ভালোভাবেই টিকে আছে, বারবার নির্বাচিত হয়েছে, ক্ষমতায় গেছে, বিরোধী দলে থেকেছে। মানে এটা একদম মানে ঘাত প্রতিঘাত সবকিছু পেরিয়ে এসে বিএনপি এখন একটা মানে বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার মানে হচ্ছে যে ওই সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, সেটির একটা সুবিধা বিএনপি পেয়েছে। এখন ধরেন অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, সেটা কি? আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো অনুপস্থিত এবং বিএনপিকে নানান ভাবে আওয়ামী লীগের মতো দল হিসেবে চিহ্নিত করে, ঘায়েল করে, তাকেও দুর্বল করে দেওয়ার চেষ্টা। যেখানে অনেক শক্তিশালী পক্ষ, রাষ্ট্রের বিভিন্ন শক্তিশালী পক্ষ, আমি শুধু সরকার বা উপদেষ্টা পরিষদ বলছি না, আরো অনেক পক্ষ যারা রাষ্ট্রের শক্তি, তাদের নানান রকমের সহযোগিতা মাধ্যমে যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে এই নতুন দল যারা করেছে তাদের জন্য, তারা সেই সুবিধাটা নিচ্ছে। বুঝতে পেরেছি। এখন এখন এরকম অভিযোগ একটা শোনা যায়, অনেকদিন থেকেই শোনা যাচ্ছে অভিযোগটা, সেটি হচ্ছে যতদিন পর্যন্ত এই নতুন রাজনৈতিক দল শক্তপোক্তভাবে দাঁড়াতে পারবে না, কিংবা আরো খুব স্পষ্ট আপনার মতো খাস বাংলায় যদি বলি, সেটি হচ্ছে কি তাদের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এই এরকম অভিযোগের প্রত্যাশা যারা নতুন দল করছেন তারা এরকম প্রত্যাশা করেন এবং তাদের দাবির মধ্যে এটা আছে। আজকেও আজকেও যাদের বক্তব্য শুনেছি, তাদের মধ্যে বেশ কয়েকজনই বলেছেন সংস্কার, তারপরে হচ্ছে বিচার, এই দুটো শেষ না করে কোনো নির্বাচন হবে না। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সংস্কারে যত প্রস্তাব এ পর্যন্ত এসেছে সেগুলো বাস্তবায়ন করতে কত বছর লাগবে আল্লাহ জানে। বিচার, যত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, যত রকমের অভিযোগ আনা হয়েছে, সেই বিচার শেষ করতে কত বছর লাগবে। মানে স্বাভাবিকভাবে আমাদের আদালতগুলোর যে বাস্তবতা, মামলার জট, মামলার চাপ, অবকাঠামো থেকে শুরু করে বিচারক এবং বিচার সংশ্লিষ্ট জনবলের যে সংকট, আরো অনেক সংকট আছে, আমাদের প্রক্রিয়াগত ব্যাপার আছে, এর মধ্যে আবার নানান অনিয়ম দুর্নীতির প্রশ্ন ওঠে। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলার নিষ্পত্তি হতে, নিষ্পত্তি বলতে আমি বলছি যে মামলা দায়ের থেকে, তদন্ত থেকে শুরু করে বিচারিক আদালত হয়ে সর্বোচ্চ আদালতের শেষ ধাপ পর্যন্ত গিয়ে যখন এটা শেষ হয়, এরপরে সেই রায় কার্যকর করা হয়,
সেই অবস্থায় যেতে, আবারও বলছি, এখানে রাজনীতি সংশ্লিষ্টতা যদি থাকে এবং অরাজনৈতিক অনেক মামলা আমরা দেখেছি বছরের পর বছর চলে, আপনি এই বিটে অনেক বছর কাজ করেছেন, তো সব মামলা সব বিচার শেষ করে সব সংস্কার শেষ করে তারপরে নির্বাচন আখেরি জমানায় হবে কিনা আমরা জানি না, কেমন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা। তো এটা খুবই একটা অবাস্তব, মানে এই কথাটা বলা হচ্ছে যে যতদিন আমরা বড় না হব, আমি তো আজকে ভূমিষ্ঠ হয়েছি, আজকে আমার জন্ম হয়েছে, আমার বয়স 1 বছর, আমি এখন শিশু, আমি দুধ খেয়ে খেয়ে তারপরে আপনার বড় হব, কিশোর হব, তারপরে তরুণ হব, তারপরে যুবক হব, তারপরে আস্ত মানুষ হব, এরপর আমি লড়তে আসব, সেই পর্যন্ত আমাকে সময় দিতে হবে, এরকমই তো মনে হয়। এই অভিযোগটা খুব ভালো করে শোনা যাচ্ছে। এখন এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যদি দেখি সেনাপ্রধানের বক্তব্যটি, আপনি তো নিশ্চয়ই খুব ভালো করে ফলো করেছেন, সেটি সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তিনি কিন্তু আবারও জোর দিয়েছেন এবং তিনি বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে এবং তিনি সম্মতিও দিয়েছেন। তাহলে সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে এই শিশু উপদেষ্টা কিংবা এই শিশুদের রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার তো মিল নাই। না, মিল নাই। দেখেন, আপনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, আমি এটা নিয়ে বলি, বিএনপি সহ বেশ কিছু দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের পক্ষে, জামাতে ইসলামী সহ কিছু দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু স্থানীয় নির্বাচন আগে। আর বৈষম্য বিরোধীদের কিন্তু অনেক রকমের বক্তব্য আমরা শুনি। বৈষম্য বিরোধীদের যেটা চরম বক্তব্য, সকল সংস্কার এবং বিচার শেষ করার আগে কোনো নির্বাচন না, তাহলে এটা অনন্তকালের জন্য বসে থাকতে হবে। আবার বলে যদি নির্বাচন হয় সেটা স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, মানে স্থানীয় সরকারের মাধ্যমে আমি একটা ভিত্তি তৈরি করবো, এটা তো পুরোটো কায়দা। সেই আইয়ুব খানের আমল থেকে আমরা দেখছি, যখনই যারা নতুন ক্ষমতায় আসে, নতুন দল করে, নতুন সরকারে আসে, নতুন ভাবে রাষ্ট্রের দায়িত্বে পায়, তখন তারা স্থানীয় সরকারের মাধ্যমে একটা ভিত্তি তৈরি করে, পাটাতন তৈরি করে, এর উপরে আস্তে আস্তে ডেভেলপ করে, আমার একটা মানে শক্তি তৈরি হলো এবং জাতীয় নির্বাচনে ওই শক্তিটা কাজে লাগবে আবার, সেই জন্য স্থানীয় নির্বাচন আগে চায়। এটিও বৈষম্য বিরোধীরা চাচ্ছে। ফলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা কিন্তু কখনোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এটা বলেন নাই। পেছনে গেলে উনি দুইটা সময়সীমা দিয়েছেন, ডিসেম্বর 25 আর জুন 26। এরই মধ্যে তিনি আরেকটা আপডেট ভার্সন দিয়েছেন। তিনি আশা করছেন, তিনি বলেছেন না ডিসেম্বরে নির্বাচন হবে, তিনি আশা করছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন বহুবার এই কথা বলেছে, গত 7 দিনের মধ্যে আপনি পাবেন বিভিন্ন কমিশনের বক্তব্য এবং অনেক রকমের খবর গণমাধ্যমে, যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ডিসেম্বরে করার জন্য প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। এবং এটাও বলেছে কমিশনের কেউ কেউ যে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে পারবে, করতে প্রস্তুতি নিচ্ছে, করার দিকে আগাচ্ছে। তারপরে কমিশন যারা নির্বাচন করবে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। বিএনপি সহ বেশ কিছু দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। জামাত এবং বৈষম্য বিরোধী, আমি বড় বড় শক্তির কথা বলছি, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু সেটা স্থানীয় নির্বাচন, আবার সবকিছু শেষ করে নির্বাচন, এটা হয়তো কথার কথা বলছি, কামান চাইলে পিস্তল পাওয়া যায়। আমি একটা জিনিস, আমার কাছে ফ্যাক্টস নাই, এটা নিশ্চয়ই আপনি একটু পরে খুঁজে দেখবেন, আমি এরকম শুনতে পেয়েছি আগামী বছর মানে 2026-এর জুনে যদি গিয়ে নির্বাচন দেয়, তাহলে এই যে 2-2.5 কোটি ভোটার কথা বলছি না, যে যাদের বয়স এখন 17 বছর, তারা আগামী 18 হয়ে যাবে। এক্স্যাক্টলি, তারা ওই একটা ক্যালকুলেশন করে ছক করছে যাতে করে তারা ভোটার হতে পারে, ভোটার হলে তারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারা ধরেই নিচ্ছে নতুনরা তাদেরকেই ভোট দিবে, হয়তো এরকম একটা ক্যালকুলেশন তাদের আছে। আচ্ছা, মানে আমি জানি না যে এটার ভিত্তি কি, প্রত্যাশা থাকতে পারে 18 কোটি মানুষ আমাকে ভোট দেবে, আমি প্রত্যাশা করতে পারি, কিন্তু এরা যে তরুণ প্রজন্ম, তো তাদের মানে মূল 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 লক্ষ্য, ফোর্স, শক্তি, মানে ভিত্তি এবং এটার উপরেই তাদের রাজনীতি। তো সারা দেশে 2/3 হচ্ছে তরুণ। এখন সেই 2/3, 18 কোটি মানুষ যদি হয়, 2/3 হচ্ছে 12 কোটি। 12 কোটি মানুষ শুধু তাদেরকেই ভোট দেবে, এটা আপনি কিসের ভিত্তিতে বলেন? আশা ভাই, এরকম তরুণরা কি অন্য দলে ভোট দিবে না? অন্য দলে তরুণ নাই। রাইট না, তারা এইরকমটি ভাবছে কিনা, আপনি যদি আবার একটু পিছনের দিকে আমরা যাই, যখন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন, তিনি কিন্তু টার্গেট করেছিলেন এরকম তরুণদেরকে। আপনার নিশ্চয়ই মনে আছে যে তরুণরা বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছিল, তরুণরাই সংখ্যায় বেশি। ছাত্রদল যখন বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, ছাত্রদল কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিল ওই সময়ের তরুণদের মাঝে। আপনার কি মনে হয় এই তরুণদের, এখন যারা তরুণ দল গঠন করছে, তারা তরুণদেরকে আকৃষ্ট করতে পারছে কিনা, মানে ওই ফর্মুলায় যদি আমরা ফেলি? জি
না, পুরনোদের তো তারা আকৃষ্ট করার চেষ্টাই করছে না। তারা তো ওইটা বাদ দিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, আমি ভাই কলার ব্যবসা আর মাছের ব্যবসা করব না, আমি কাপড়ের ব্যবসা করব। তারা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তারা তরুণদের উপরে তাদের রাজনীতিটা হবে। এখন তরুণদের সংখ্যা বেশি, আন্দোলনে তরুণরা ছিল, তরুণদের দেখে তরুণরা আকৃষ্ট হবে, তরুণদের চিন্তা ভাবনা নতুন, তারা নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, মানে নতুন সেটা তারা বন্দোবস্ত করতে সবকিছু নতুন পারছে করতে কিনা? চায়। কিন্তু এখন পর্যন্ত আমরা তো কোনো প্রমাণ দেখছি না। আজকে ধরেন জনসভা, আজকে আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশে লোক সমাগম, উপস্থিতি কেমন দেখে কি রিফ্লেক্ট করছে? বাংলাদেশের মাঝারি মানের একটা দলও যদি প্রস্তুতি নেয় যে তারা সারা দেশ থেকে লোক এনে সমাবেশ করবে, এরকম সমাবেশ হয়ে থাকে, তো সমাবেশ দিয়ে আপনি এর কোনো প্রমাণ বা এর যাচাই করতে পারবেন না। আবার সমাবেশে তারা কিভাবে আসলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আহ একটা জেলার কথা বলছি, কিন্তু এরকম অনেক জেলা হয়ে থাকতে পারে, না হওয়ার কোনো কারণ দেখছি না। বিগত দিনের যেই ঘটনা আমরা জানি, পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে ঢাকায় আসার জন্য আহ, চালক সহ 5টি বাস চাওয়া হয়েছে। তো সেই জেলা প্রশাসকের একটা স্মারক আমি দেখলাম, কেউ একজন শেয়ার করেছে। সেখানে জেলা প্রশাসক তো এখন তাদের হুকুম মানতে বাধ্য, নাহলে তো তার চাকরি যাবে, বদলি হবে, না হয় মার খাবে। তো জেলা প্রশাসক আইন কানুন খুঁজছে যাতে দুর্নীতির মধ্যে না পড়ে। আইন কানুন খুঁজে সেগুলো রেফার করে, মানে সরকারি বিধি, সরকারি নিয়ম আইন এরকম নানান কিছু রেফারেন্স দিয়ে তিনি যে কি যেন তেজারত অফিসারকে নির্দেশ দিলেন যে এই ধারা এইভাবে 5টি বাস জোগাড় করার জন্য। তারা 5টি বাস জোগাড় করে দিয়েছে, তার মাধ্যমে তারা আসছে, গেছে, আসা এবং যাওয়া। তো এরকম স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে হোক, ভয় দেখিয়ে হোক, অনুরোধ করে হোক, সারা দেশ থেকে বাস ভরে লোক নিয়ে আসা, এটা কি বড় কোনো ঘটনা? এরকম সমাবেশ আমরা দেখি না? লক্ষ লক্ষ লোকের সমাবেশ তো বহু হয়েছে ঢাকা শহরে। সেরকম একটি সমাবেশ, একেবারে অভূতপূর্ব, মানে চোখ বড় হয়ে যাওয়ার মতো, একেবারে জীবনে দেখি নাই এরকম কথা আমি, যারা নাকি খুব বেশি উচ্ছ্বসিত মানে এই দলের আত্মপ্রকাশ নিয়ে, তাদের কারো মুখে আমি শুনলাম না। সেটা বক্তব্যের মাধ্যমে হোক, রিপোর্টারের বক্তব্যে হোক, আমি বা তো কোনো কারো উচ্ছ্বসিত কর্মে হোক। মানুষ দেখলামই না। না, ছিল একটা, মানে আমি ধরেন এখন জনসভায় কি পরিমাণ লোক ছিল এগুলো এস্টিমেট করার কিছু আপনার বৈজ্ঞানিক পদ্ধতি আছে। পার স্কয়ার ফিটে কতজন দাঁড়াতে পারে বা বসতে পারে, টোটাল এরিয়া কত স্কয়ার ফিট, ওইভাবে একটা আমরা হিসাব বের আমাদের করা যায়। সাংবাদিকতার আমি ক্লাসে, আমাদের সাখাওয়াত স্যার, তারপরে আতাউসামা স্যার শেখাতেন যে পার হ্যাঁ, হ্যাঁ, স্কয়ার হ্যাঁ, ফিটে একজন যদি হয়, মানিক মিয়া জি, অ্যাভিনিউ জি, কত জি। স্কয়ার ফিট, এখানে কতজন হতে পারে, মানে মানিক লাখে মিয়া লাখে স্কয়ার সৈন্য ফিট, মানে কাতারে কাতার। না, হ্যাঁ। না, 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 আমি বলি মানিক মিয়া এভিনিউর অর্ধেকটা, পুরাটা না, কিন্তু ডিভাইডারের আচ্ছা। একাংশে, হুম। একাংশের মাথায় মঞ্চ হয়েছে, তারপরে সামনে ধরেন অনেকখানি জুড়ে হচ্ছে বড় বড় সোফা দিয়ে বসা। তার মানে একজন 3 জনের জায়গা নিয়েছে, কিন্তু হ্যাঁ, সোফার মধ্যে বসেছে ভিভিআইপি গেস্ট যারা। না, তারপরে আপনি চেয়ারে বসা, ছবি তারপরে দিতে চান পেছনে। না। না, 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 আমি বলছি কি যে ভালো একটা সমাবেশ হয়েছে, সারা দেশ আচ্ছা। থেকে লোক এরকম সমাবেশ করা অস্বাভাবিক কিছু না, অবিশ্বাস্য কিছু না, এবং এটা হতেই পারে। মানে আমি এটা দিয়ে তাদের জনসমর্থন বা শক্তিমত্তা প্রমাণ করাটা খুবই মানে অযৌক্তিক হবে। হ্যাঁ, হয়তো তাদের সমর্থন তার চেয়েও বেশি। সবাই যে ঢাকা আসছে, সবাই যে সমাবেশে আসছে, ঢাকায় থেকেও যে সবাই সেখানে গেছে তা তো না, বাট একটা বড় অংশ গেছে। যারা সক্রিয় তাদের সাথে সেই অভ্যুত্থানের সময় থেকে বা তারও আগ থেকে, তারা তো আসবেই। এর বাইরে হয়তো অনেক উৎসুক দর্শক গেছে, অনেককে হয়তো নিয়ে আসা হয়েছে, নানান ভাবে হতে পারে। আমি একটা সমাবেশ ডাজন্ট প্রুভ, একমাত্র প্রমাণ হবে নির্বাচন। এছাড়া আর কোনো সাইন্টিফিক উপায় নাই। আপনি যদি জরিপ করেন, বাংলাদেশের জরিপ কেউ কারটা বিশ্বাস করে না, আপনি জরিপ করলে একটা নমুনা পেতে পারেন, জরিপ ও নমুনা কিন্তু, যে সারা দেশে কত লোক তাদের সমর্থন করে। যেমন ধরেন এরা দল গঠনের বা ঘোষণার আগে সারা দেশে তারা অনেক কিছু করেছে, জরিপ করেছে, বাড়ি বাড়ি গিয়েছে, এলাকা ভিত্তিক গিয়েছে, অনলাইনে তারা মতামত চেয়েছে। সেই সংখ্যাটা তাদের ভাষায় আমি বলি 1 থেকে 2 লক্ষের মধ্যে, যাদের মতামত নিয়েছে কিরকম কিন্তু রাজনীতি দেখতে চান। হ্যাঁ, কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা মনে করে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারা একটি আসন নির্বাচন হলে একটি আসনও পাবে না। সেই অবস্থাকে বদলেছে বলে মনে হয়? না, আমি ধরেন কথা কথা, মানুষ দলকে ভোট দেয়, প্রার্থীকেও ভোট দেয়, ঠিক আছে? এখন বাংলাদেশের ভোটারদের চরিত্র হঠাৎ করে 180 ডিগ্রি পাল্টে যাবে বা পাল্টে গেছে, এটা ভাববার কারণ নাই। আচ্ছা, আমি একটু পেছন থেকে আসি। ধরেন বাংলাদেশের ভোটার বা সমর্থক
রাজনৈতিক ভাবে আমরা তো জানি যে দুভাগে বিভক্ত, বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস। এখন আওয়ামী লীগ প্লাস রাজনীতিতে সক্রিয় না বা করতে পারছে না, বা তাদের নেতারা সব পলাতক ইত্যাদি, জেলখানায় আছে, দেশে বাইরে আছে। কিন্তু যারা ভোট দেয় তারা তো আছে, সাধারণ কর্মী মাঠ পর্যায়ের তৃণমূলের তারা তো আছে। তো সেই মানুষগুলো সংখ্যা কত এই মুহূর্তে আমরা জানি না। ধরেন ফেয়ার ইলেকশনে আওয়ামী লীগের ভোটের রেকর্ড কি, সেটা 30 থেকে 35, কখনো কখনো 38-40ও গেছে, আমি মাঝখানে ধরলাম 35%। বিএনপিরও এরকম। তো বিএনপি আওয়ামী লীগের কিন্তু ভোটের সংখ্যা কাছাকাছি। এমনও হয়েছে জিতেছে বিএনপি, ভোট পেয়েছে বেশি আওয়ামী লীগ। আওয়ামী লীগ বেশি ভোট পেয়ে এত কম আসন পেয়েছে, সম্ভবত ওইটা 2006-এর নির্বাচনে 62 আসন পেয়ে তারা ভোট আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি পেয়েছে, অথচ বিএনপি প্রায় 200-র উপরে আসন পেয়েছিল কম ভোট পেয়ে। এগুলো তো আমাদের আসন ভিত্তিক নির্বাচনের ব্যাপার। 91 এর নির্বাচনেও আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছে, আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছিল, কিন্তু আসন বিএনপি বেশি পেয়েছে। তো আমি বলছি যে আসন বলেন আর ভোট বলেন, শক্তিটা তো আসলে ওই জায়গাতেই। সেখানে আওয়ামী যারা ভোটার, নির্বাচন হলে তারা ভোট দিতে যাবে, তাদের দলের প্রার্থী না হলে তারা হয়তো কাছাকাছি কাউকে ভোট দেবে, অথবা এই ভোটগুলো যে দল দখল করতে পারবে, ভয় দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, বা বুঝিয়ে শুনিয়ে হোক, বা আওয়ামী ভোটাররা দেখলো যে তাদের দল নির্বাচনে নাই, তাদের কোনো প্রার্থী নির্বাচনে নাই, অনেক সময় স্বতন্ত্র কেউ বেছে নিতে পারে, দলের লোকই স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারে। বা ঠিক আছে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে আমার জন্য এই মুহূর্তে মন্দের ভালো কি, মন্দের ভালো কি জামাত না বিএনপি? কেউ মনে করতে পারে মন্দের ভালো বিএনপি, তাহলে বিএনপি কে ভোটটা দেবে। কেউ মনে করলে জামাত তাদেরকে দেবে, বা নতুন দল তাদেরকে দিতে পারে। আমি বলছি যে এই যে ধরেন আপনি আহ সারা দেশে বিএনপি এবং আওয়ামী লীগের যেই প্রথাগত রাজনীতি এবং ভোটারদের যা চরিত্র, কর্মীদের যা চরিত্র, আদর্শিকভাবে যে বিভক্তি, এটা কি অভ্যুত্থানের কারণে একেবারে মানে 180 ডিগ্রি বদলে গেছে? না, হয়তো 5-10% এদিক সেদিক হয়েছে। মনে করেন আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে আওয়ামী লীগ করে না, কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়, মানে এই যে আপনাদের দেশে যেটাকে বলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোটার, হ্যাঁ, সুইং ভোটার। তো সুইং ভোটার হয়তো এদিক সেদিক হবে, রাইট? কিন্তু আওয়ামী ভোটার আর বিএনপি ভোটার কখনোই এদিক সেদিক হবে না, এরা মইরা গেলেও তাদের দল এবং লোকদেরকে ভোট দেবে। তো সেই যে জামাতে ভোটারও বদলাবে না। তো এই তিনটা দলের যে ভোট ব্যাংক, এটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এর বাইরে যারা সুইং তারাই দেশে হতে পারে। তাহলে এই তিন দলের ভোট ব্যাংক মাইনাস করে যা থাকে, তার মধ্যে সুইং কতজন, সেটুর পুরোটা পেলেও তাদের কত পার্সেন্ট হবে, অনেক হিসাবের ব্যাপার আছে। এখন প্রেডিক্ট করে লাভ নাই, তার নতুন আসছে, নতুন দল, তারা ভালো করুক, ওরা আমাদেরই ছেলে মেয়েদের বয়সী, তারা ভবিষ্যৎ বাংলাদেশের মালিক হবে, আমরা আপনারা থাকবো না। সব দিক থেকে আমরা চাই যে তারা একটা ভিন্ন রাজনীতি করুক, তৃতীয় ধারার সূত্রপাত করুক। বহু বছর ধরে আমরা বলি আমরা বিএনপি আওয়ামী লীগের মধ্যে আটকে আছি, দুই দলেরই সমস্যা আছে, এর বাইরে একটা তৃতীয় ধারা। তৃতীয় ধারার চেষ্টা কি কম হয়েছে? ডক্টর কামালের মতো লোক, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক, বঙ্গবীর কাদের সিদ্দিকের মতো লোক, কর্নেল অলি আহমেদের মতো লোক, মাহমুদুর রহমান মান্নার মতো, এরকম নাজমুল হুদার মতো বহু লোক তো চেষ্টা করেছে, কিন্তু তৃতীয় ধারা প্রতিষ্ঠিত হয় নাই। এখন তারা সেটা পারবে কিনা এটা দেখবার বিষয়, কারণ তাদের অনেকগুলো প্লাস মাইনাস পয়েন্ট আছে। হ্যাঁ, প্লাস পয়েন্টই আমি বলবো বেশি অন্যদের তুলনায়। আর মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের কোনো অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবক নাই, অভিজ্ঞ রাজনৈতিক নেতা নাই, রাজনৈতিক ভাবে অভিজ্ঞ তাদের নেতৃত্বের মধ্যেও সেভাবে নাই। ফলে রাজনীতিতে আপনি অভিজ্ঞতাটাকে কি 1 পয়সারও দাম দেবেন না। পৃথিবীতে যদি অভিজ্ঞতার কোনো দাম না থাকতো, তাহলে অভিজ্ঞ লোক সবাই সমাজের বাইরে পাঠাই দিয়ে বঙ্গোপসাগরে, প্রশান্ত মহাসাগরে ভাসায় দিত, এদের কোনো দরকারই নেই দুনিয়াতে। অথচ অভিজ্ঞতার দাম সবচেয়ে বেশি। এরা অভিজ্ঞতাকে কোনো আমলে নিচ্ছে বলে মনে হয় না। তারুণ্যের সবচেয়ে বড় সুবিধা যেটা, তার শক্তি, তার সাহস, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার ভবিষ্যৎমুখী চিন্তা, এবং বর্তমান বিশ্ব আপনার যেভাবে আপনার বিশ্ব নাগরিক হিসেবে মানুষকে গড়ে তোলে, চিন্তা চেতনায় অনেক দিক থেকে তারা হয়তো আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি অগ্রগামী। এগুলো তাদের ইতিবাচক দিক। তাই বলে আপনি রাজনীতি করবেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, আপনি অভিজ্ঞতার কোনো দাম দেবেন না। আর রাজনীতি কি দোকান নাকি? আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি কালকে একটা বড় দোকান নিয়ে সাজায়া গুজায়া জিনিসপত্র তুইলা ব্যবসা শুরু করে দিলাম, কালকে থেকে বেচা হইলো আর আমার লাভ হইলো। এটা তো এরকম ব্যবসা না, এটা তো রাজনীতি। রাজনীতির একটা প্রক্রিয়া আছে। আপনি আমাকে বলেন আজকে দল করে কালকে ক্ষমতায় গেছে,
বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই প্রক্রিয়া কারো 50 বছর লাগে, কারো হয়তো 5 বছর লাগে। তো আপনি আজকে দল করছেন ডিসেম্বরের নির্বাচন, এখন আপনি জেতার আশা করেন, ক্ষমতা যাওয়ার আশা করেন, এটা তো অবাস্তব, তাই না? এখন ৮৬ সালে এরশাদের জাতীয় পার্টি যেরকম ক্ষমতায় গেছিল, সংসদ সরকার তো গঠন করেছিল, তাই না? সেরকম হইলেও তো হইতে পারে পাতানো নির্বাচন। মানে অংশীদার না না পাতানো, আমরা কেন আশা করব যে পাতানো নির্বাচনের কারণে আমরা একটা সরকারের পতন ঘটালাম? সেরকম পাতানো নির্বাচন আমরা চাইবো কেন? সে পাতানো নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় যাক, সে পাতানো নির্বাচনের বিরুদ্ধেই তো অভ্যুত্থান হলো, মানুষ রক্ত দিল, প্রাণ দিল, এত কিছু হলো, পুরা দেশ আমরা মানে উলটপালট করে ফেললাম। তো সেই পাতানো নির্বাচন আমরা কেন চাইবো? অনেকে বলে ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচন কি নিরপেক্ষ হবে? বিএনপি প্রশ্ন তুলেছে, আমি ওই প্রশ্ন তুলি, বা আমিও মনে করি ডক্টর ইউনূসের সরকারের যে অবস্থান, তিনি এবং তার মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের যে অবস্থান, এই সরকারের অধীন আপনার নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, কারণ তারা একটা দলের প্রতি অনেক বেশি বায়াস। ফলে সকল দলের প্রতি সমান মনোভাব ওনারা কিভাবে দেখাবেন, সমান আচরণ কিভাবে দেখাবেন? এখন কি তারা সমান আচরণ করতে পারছেন? পারছেন না তো। বিএনপির হুমকিতে কিছু কিছু কাজ করে, আর বাকিটা বৈষম্যদের হুমকি এবং ইচ্ছাতে কাজ করে। জামাতের কথা তো বললাম যে একটা কৌশলে করে তারা। তার মানে হচ্ছে যে তারা স্বকীয় স্বাধীন সত্তা হিসেবে, সরকার হিসেবে দেশের এবং মানুষের জন্য যা ভালো করা দরকার সেটা কি তারা করছে? করছে না। একবার ধাক্কা দিলে ওদিকে যায়, আরেকবার ধাক্কা দিলে ওদিকে যায়। এরকম সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এবং প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং নির্বাচন কমিশন তাদের সুষ্ঠু, স্বাভাবিক, দায়িত্বশীল, সাহসী আপনার দায়িত্ব পালন করবে। এটা ভাববার মতো বোকা মানুষ মনে হয় বাংলাদেশে খুব কম আছে। আশরাফ ভাই, আপনি কি সেনাপ্রধানের বক্তব্যটি নিয়ে কথা বললেন নাই? আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে। না, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে বলতে গেলে অনেক অনেক কথা, আপনার শো প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো একটু সেনাপ্রধান সংক্ষেপে কিন্তু বলে দেন না অনেকগুলো যে বার্তা, না আমরা সেনাপ্রধানের সেনাপ্রধান খুব চাপে পড়েছেন। না, অনেকে অনেক কিছু বলে, কিন্তু সেনাপ্রধান যা বলেছেন এটা আমরা সবাই শুনেছি। তার বক্তব্যগুলোকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন, যে যার মতো করে। এখন আমি একটা জিনিস বিশ্বাস করতে চাই, আমি এটা চাই, এটা আমার প্রত্যাশা, এটা আমার দাবি, এটা হলে আমার ভাল লাগবে, তখন আমি ব্যাখ্যাটা আমার মতো করে দেব। কিন্তু সেনাপ্রধান একদম বেয়ার ফ্যাক্টস হিসেবে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কাদের উদ্দেশ্যে? এই যে ধরেন অনৈক্য, বিভক্তি, হানাহানি চলছে, এবং সরকারের যে ভূমিকা, এবং বিভিন্ন বাহিনীর ব্যাপারে সরকারের যে অবস্থান, এই সবকিছু নিয়েই কিন্তু তিনি একরকমের সতর্ক বার্তা দিয়েছেন, নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, বেসামরিক প্রশাসনের ভূমিকা নিয়ে, বাইরের শক্তির কথা, এরকম বহু কিছু তিনি বলেছেন। আমি যদি বলি এক কথায়, যে এই গত ৭ মাস ধরেন উনি বলছেন না এনাফ ইজ এনাফ, সেটা কি? এই যে অভ্যুত্থানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা সেনাবাহিনীর কাজ না, সেই কাজ সেনাবাহিনীকে করতে হয়েছে, এখনো করতে হচ্ছে। আর কত? এটা তো সেনাবাহিনীর কাজ না। এখন আপনার অভ্যুত্থানও ঘটায় দিলাম, সেখানে হেল্প করলাম। অভ্যুত্থানের পরে আপনি সরকারও বানায় দিলাম, সেখানে আমি হেল্প করলাম। আপনার সরকার যাতে পায়ের উপর খাড়াইতে পারে, চলতে পারে, সেই ব্যবস্থা আমি করে দিলাম। আপনার সরকার যাতে চলতে পারে, সেই ব্যবস্থা করে দিলাম। প্রশাসনের বিশৃঙ্খলা যাতে কমে আসে, সেই ব্যবস্থা করে দিলাম। তারপর আপনি এটাকে ঠিক রাখতে পারছেন না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কেউ কারো কথা মানে না। আপনি একটা দেশ পুলিশ ছাড়া কেমনে চলে? যে পুলিশকে আপনি অভ্যুত্থানের সময় মাইরা পিটাইয়া, থানা হামলা কইরা, লুট কইরা, একটা ভয় ভীতি দেখায় একটা জায়গায় আনছেন, সেই পুলিশকে সকালে বিকেলে বদলাচ্ছেন। কোন পুলিশ দায়িত্ব পালন করবে নির্বিঘ্নে, যেখানে কথায় কথায় যে কোনো পুলিশকে যে কোনো অপবাদ দিয়ে সরিয়ে দেওয়া হয়, চাকরি থেকে বাদ দেওয়া হয়, অবসরে পাঠিয়ে দেওয়া হয়? তো ফলে তারা তো ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে, ভাই কোন রকমে চাকরিটা থাকুক রে ভাই। হ্যাঁ, আমি কোনো কাজ করতে গেলেই তো সমস্যা হবে। ফলে এই পুলিশ দিয়ে আপনি কিভাবে দেশ চালাবেন? এখন সেনাবাহিনী তো আর পুলিশের কাজ করার কথা না, তারা ৭ মাস ধরে করছে। এরা তারা ওই বিতর্কিত হচ্ছে, তাদের নিয়ে সমালোচনা হচ্ছে। সেনাবাহিনীও পারছে না। ৩২ নাম্বার কিছু উগ্র লোক গিয়া ভাঙচুর করে ঘুরে দিল। পুলিশ তো গেলই না, সেনাবাহিনী কিছুক্ষণ দাঁড়ায় থেকে ভুয়া ভুয়া আওয়াজ শুনে চলে আসছে। এটা কি সেনাবাহিনীর জন্য সম্মানের হয়েছে? লজ্জার হয় নাই? তো নানান কারণে উনার ক্ষোভ জমা হয়েছে এই বেসামরিক প্রশাসন এবং এই সরকারের প্রতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি, নতুন শক্তি পুরনো শক্তির প্রতি, এবং রাজনীতির নামে যেই বিভেদ, হানাহানি, নৈরাজ্য, অনাচার যা তা খুশি চলছে, এই সবকিছুর ব্যাপারে তিনি তার ক্ষোভ জানিয়েছেন, নিজের অবস্থান জানিয়েছেন, বাহিনীর অবস্থান জানিয়েছেন, এবং কিছু সতর্কবার্তা দিয়েছেন। জি,
জি, আশা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। শেষ প্রশ্নটি করছি, এই যে নতুন রাজনৈতিক দল, তাদের স্লোগান কি ইনকিলাব জিন্দাবাদ? আমি না, খুব ভালো প্রশ্ন তুলেছেন। আমি প্রত্যেকের মুখে এই স্লোগানটা তুলেছি। ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্লোগান আমরা জানি। আপনার জীবনে আশা ভাই আপনি অনেক আমি আমার জীবনে বাংলাদেশে কোনো রাজনীতিতে এরকম স্লোগান শুনি। ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ বলতো জয় বাংলা, ঠিক আছে? বিএনপি, জাতীয় পার্টি বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামীও বাংলাদেশ জিন্দাবাদ। মানে জিন্দাবাদ আর বাংলা এর মধ্যে আমরা ছিলাম। ইনকিলাব জিন্দাবাদ এটা আমাদের ইতিহাসে, সংস্কৃতিতে, অভ্যাসে, মগজে, মননে, চর্চায় কোথায় ছিল রে ভাই? একটা জায়গায় ছিল। একজন 47 এর আগে। ইউটিউবার না, সেটা ৪৭ এর আগে, এবং একজন ইউটিউবার উনি প্রতিটা বক্তব্য শেষে ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং সেই ইউটিউবারের যথেষ্ট প্রভাব এদের উপরে আছে। সেটি আন্দোলনের সময়, আন্দোলনের পরে এবং এখন পর্যন্ত আমরা দেখছি। হতে পারে তিনি তাদের হচ্ছে রাজনৈতিক গুরু, তার দীক্ষায় এবং তার নির্দেশে অনেক কাজ তারা করেছে। ৩২ তাহলে নাম্বারে তিনি ভাঙচুর হবেন থেকে শুরু করে অনেক কিছু। নতুন বাংলাদেশের জাতির পিতা। এটা কিন্তু ডক্টর আসিফ নজরুল একদিন বলেছেন, উল্লেখ না করে। উনি তো সারাক্ষণই কারো না কারো ব্যাপারে আপনার কথা বলেন। তো ডক্টর আসিফ নজরুলকে নিয়ে অনেক কথা বলেছেন। একদিন আসিফ নজরুল বিরক্ত হয়ে বলতেছিলেন, উনাকে জাতির পিতা ঘোষণা না করা পর্যন্ত উনি থামবেন না। যাই হোক, আসলে সময়ই বলে দেয় রাজনীতিতে কার অবস্থান কি হবে, কোন দলের না, তা তো বলতেই। শেষ পরিণতি কি, এটি সময়ই নির্ধারণ করে দেয়। এবং সেই লাস্ট সময় লাইনটা বলি, সুলতানা, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আবির্ভূত হলেন। জন্মটা আপনার কি বলে কোন বড় হাসপাতালে হলো না কুড়ের ঘরে হলো, রাস্তায় হলো, সেটা বড় কথা না। আপনার কাজ দিয়েই সবকিছু প্রমাণ। ফলে এই দল যে জাঁকজমকপূর্ণ পরিবেশে, অনুকূল পরিবেশে, সকলের আপনার সহযোগিতা, সহায়তা এবং আহ, অনেক কিছু, অনেক ইতিবাচক ব্যাপার তাদের পক্ষে আছে, মানে তাদের অনুকূলে আছে, আমি বলবো অনুকূলে। সেই অবস্থায় আপনি জন্ম লাভ করেছেন। আমরা আপনার বড় হওয়া, কাজকর্ম সবকিছু আমরা দেখতে চাই, কিন্তু খুব ঢাকঢোল পিটিয়ে বড় ভাবে আবির্ভূত হলেই যে আপনি বড় কিছু হয়ে যাবেন তা কিন্তু না। এটা রাজনীতি, এটা জনসমর্থনের ব্যাপার, এটা জনগণের মনে স্থান পাওয়ার ব্যাপার। আপনার কথা, কাজ, আচরণ সবকিছু, আপনি ইতিহাস নিয়ে কি বলেন, আপনি অর্থনীতি নিয়ে কি বলেন, আপনি বর্তমান নিয়ে কি বলেন, আপনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কি বলেন, এই জাতির নায়ক মহানায়কদেরকে কিভাবে আপনি মূল্যায়ন করেন, বা তাদের ব্যাপারে আপনার মনোভাব কি, কি ধরনের বক্তব্য আপনি দেন, ৫৩ বছর যারা দেশটাকে চালিয়ে আসছে তাদের সবাইকে আপনি এক কাতারে ফেলে দেন, কেউ কিছু পারে নাই, এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এবং অনেকের বক্তব্যের ভাষা, ধরন, তার যে জেস্টার, পোস্টার, এগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। এবং সাধারণ মানুষ কিন্তু শালীনতা, ভদ্রতা, অন্যের প্রতি শ্রদ্ধা, দেখেন ওরা বলে নতুন রাজনীতি। নতুন রাজনীতি মানে কি? নতুন রাজনীতি হচ্ছে পুরনো রাজনীতি যা কিছু আছে আমি কোনো কিছুই করবো না। এরা তো অনেক কিছুই করতেছে, তাহলে নতুনত্বটা কোথায়? আচ্ছা, আরো যেসব অপকর্ম সেগুলো টুকটাক হয়তো অভিযোগ আকারে আসে, পরে আমরা হয়তো জানতে পারবো তথ্য প্রমাণ পেলে পরে। কিন্তু আমি বলছি, জাসদ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে প্রথম দল হিসাবে যেভাবে তার আবির্ভূত হয়েছিল, মানে সেই জাসদ কোথায় এখন? কত টুকরা হয়েছে আল্লাহ জানে, ১২-১৩ টুকরা পর্যন্ত আমি গুনছিলাম, এরপরে আর গোনা হয় নাই। তো আমি বলছি যে জাসদের মতো, হ্যাঁ, এক টুকরার, এক টুকরার, তার টুকরাটাও আবার ২ টুকরা হয়েছে কিন্তু। হ্যাঁ, আমি বলছি যে অনেক বড়ভাবে আবির্ভূত হয়ে অনেক প্রভাব বিস্তার করে দেশের রাজনীতি, শাসন সবকিছুর উপরে অনেক বেশি কর্তৃত্ব স্থাপন করার পরেও কিন্তু টুকরা টুকরা হয়ে হারিয়ে যায়, ভেঙে যায়। ধরেন এই কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর কামাল, বঙ্গবীরের দল বা ডক্টর অলি আহমেদের দল যখন আসে, তখন কিন্তু অন্য বড় দলগুলো নড়ে চড়ে বসতো, না জানি কি হচ্ছে। আমরা পত্র-পত্রিকায়, তখন টেলিভিশন ছিল না, লিখতাম এইবার তৃতীয় ধারা নতুন রাজনীতি শুরু হচ্ছে, পুরনো দলের কাঁপুনি শুরু হয়ে গেছে, এখান থেকে তাকে নেয়, ওখান থেকে তাকে নেয়, এরকম অনেক আওয়াজ টাওয়াজ হয়েছে না, পরে টুকুস হয়ে গেছে। এটা কি হবে আমরা দেখব। আবার অনেক বড় মহিরুহ হারিয়ে যায়, যেমন হয়েছে মুসলিম লীগ। আমার মনে হয় এটাও মনে রাখা দরকার। ওটা একটা রাজনৈতিক প্রক্রিয়া হারিয়ে গেছে, কিন্তু হয়তো আওয়ামী লীগও এরকম প্রক্রিয়া হারিয়ে যেতে পারে যদি তারা উঠে দাঁড়াতে না পারে, বা তাদের এই যে গত ১০ বছরের বা ১৬ বছরের শাসনের বিষয়টাকে তারা ওভারকাম করতে না পারে, অত মুসলিম লীগ হয়ে যেতে পারে, বলা যায় না।
যে কোনো দল মুসলিম লীগ হইতে পারে, কিন্তু সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং জনসমর্থনের উপর নির্ভর করে। আপনি জোর করে আইন কইরা ক্ষমতা দিয়া দলকে নিষিদ্ধ করে আপনি কোনো দলকে থামাতে পারবেন না, বরং নিষিদ্ধ করতে গেলে দলের শক্তি বাড়বে, জনসমর্থন বাড়বে, সহানুভূতি বাড়বে। জি, একদমই ঠিক বলেছেন। তবে তবে মানে আবার নতুন করে আলোচনাটি শুরু করতে চাই না, তবুও একটু বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে ধরেন আপনার আওয়ামী লীগের হারিয়ে যাওয়াটা কিন্তু এত সহজ না। কারণ হচ্ছে যে একদম না, কারণ বাংলাদেশের মাটির গভীরে এই দল, সুতরাং তারা হয়তো একটু অনুকূল আলো বাতাস পেলে হয়তো আবার তরতর করবে, কিন্তু মানে সেটি একটা অন্য আলোচনা। আশরাফ ভাই শেষ না না আমি না একটা লাইনে বলি যে আওয়ামী লীগ হারিয়ে যেতে সহজ না, কারণ আওয়ামী লীগ তো ভাই মানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দল না, এটা কোনো কিংস পার্টি না। আওয়ামী লীগের জন্ম এবং তার ইতিহাস, এবং কয়েক প্রজন্ম ধরে চোখ বন্ধ করে অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দেয় এরকম মানুষ অসংখ্য আছে। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা, তারা দুর্নীতিবাদ, তারা দুঃশাসন কায়েম করেছে, তারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই মানুষগুলোই তো আওয়ামী লীগ না। কিন্তু আওয়ামী লীগ বলতে যে শক্তি জনগণের মধ্যে, সেটি কিন্তু 19-20 হতে পারে, কিন্তু সেটা নাই হয়ে যাবে না। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে আওয়ামী লীগ কি নিঃশেষ হয়ে গেছে? যায় নাই। তো এরকম দল কখনো নিঃশেষ হবে না। হ্যাঁ, হতে পারে ওই যে বললাম যে রাজনৈতিক পরিক্রমায় যখন এই দলের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এর চেয়ে ভালো রাজনীতি নিয়ে জনগণের সামনে এসে অন্যেরা দাঁড়াবে এবং সমর্থন পাবে, কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। হঠাৎ করে আপনি একটা দলকে নাই করে দিতে পারবেন না। যাই হোক, নাজমুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। অন্য আরেকদিন এই চলমান ঘটনা নিয়ে আরেকদিন নিশ্চয়ই হাজির হব, আপনি সময় দিবেন আশা করছি। আপনি ভালো থাকুন। অনেক ধন্যবাদ সুলতানা রহমান, অনেক কথা বললাম, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে কোন পথে বাংলাদেশ, এবং যে পথেই থাকুক না কেন বাংলাদেশ কখনোই পথ হারাবে না, সঠিক পথে থাকবে, এবং ঝড় ঝাপটা অনেক খারাপ সময় আসবে, কিন্তু সেই সময়গুলো বাংলাদেশের মানুষ শক্ত হাতে মাথা উঁচু করে মোকাবেলা করবে, এবং বাংলাদেশের যেই শক্তি, সাহস এবং যেই ভবিষ্যতের আকাঙ্ক্ষা, সফল হওয়ার আকাঙ্ক্ষা যেটি বাংলাদেশের মানুষের মনে রয়েছে, সেটিতে তারা সফল হবেই হবে, কেউ তাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।